ভীষণ কোয়েশ্চেন হতো নিজের মনের মধ্যে ঠাকুর দেবতাদেরকে নিয়ে, যে ভাবতাম ঠাকুর দেবতারা কে বা কারা। তো একদিন এরকম হলো যে আমরা এরকম বেরিয়েছি, আর আইটিওতে এসে না স্কুটির টায়ারটা পাংচার হয়ে গেছে। তো কি করব, আমাদের তো বললাম যেটা রেগুলার রুট, চেনা রুট, কিন্তু এখানে কোনো টায়ার পাংচারওয়ালা পাওয়ার কোনো চান্সই নেই। তো সেই অনুযায়ী আমরা একটু এগিয়েছি, এগোতেই দেখি সেটা ঘটেছিল আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডের সাথে। তো আমার শাশুড়ি ছিলেন ডিমেনশিয়া পেশেন্ট। কিছুক্ষণের মধ্যেই ওয়ার্ড বয়ের নার্সটা চলে আসলো, রুম নাম্বারটা দেখলো, দেখে বলে আছে ইয়ে রুম নাম্বার, কি একটা ইশারা করছে দুজনকে। আমি ভাবলাম কি জানি রুমটা কি ভালো না, বসে রয়েছেন আর অনর্গল কার সাথে জানি গল্প করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন। হঠাৎ আমার হাজবেন্ড দেখতে পেলো, তার পেছনেই তো দেয়ালটা, হঠাৎ দেখতে পেলো। পরে শুনেছিলাম এই রুমে কিন্তু আরো ভালো ঘটনা ঘটে গেছে। উনি বললেন তো, 1 সেকেন্ডের জন্য আমি কিন্তু চুপ হয়ে গেলাম ফোনে। আমি বললাম এটা কি হলো ব্যাপারটা, মানে পাথরগুলো দেখছি আর কি। একটা পাথর ছিল ভীষণ সুন্দর প্যাটার্ন। ও দেখেই বললো তুমি কি পাগল, এ তো নারায়ণ শিলা। ঠিকই, উনি হলেন গিয়ে সুদর্শন চক্র নারায়ণ শিলা। সিটি যখন ঢুকি তখন না আমি দেখতে শুরু করলাম মিরর দিয়ে যে একটা ছেলে বাইকে করে আমাকে কনস্ট্যান্ট ফলো করছে। গেলাম, গিয়ে ঠিক এরকম করে দাঁড়িয়েছি, তো ব্রাম করে এরকম দাঁড়িয়েছি, হঠাৎ আমার মনে হলো কেউ মাথা এরকমটা ধরলো, এরকম করে ধরে আমার পাথরের মধ্যে মাথাটা ঠেকিয়ে দিল। হঠাৎ করে আমি আমার হাজব্যান্ডের গলা শুনলাম, এটা কি হলো, তুমি গেলে কি করে? আমি তো বুঝতে পারিনি, পেছন ঘুরে তাকালাম, তাকিয়ে দেখলাম তখন আমার হাতে কিন্তু লাড্ডুটা ধরা, ওই প্রসাদটা, ওই হনুমানজির। একটা কথাই মাথায় আসলো, সংকট মোচনে নাম দিয়া। আমার হাতটা মুঠোই হয়ে রয়েছে আর কি এখনো। আপনি ওই ঘটনার মধ্যে এমন ভাবে ঢুকে গেছেন, আমরা সবাই ঢুকে গেছি। এটাই তো অলৌকিকতার মহিমা। নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আজকে একটি নতুন পডকাস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নতুন কোনো ঘটনা, দৈব অলৌকিক ঘটনা যেগুলো আপনারা শুনতে চান, সেগুলো জন্য আপনারা অপেক্ষা করেন, এবং আমারও অপেক্ষা সেইভাবেই থাকা হয় যে কখন সেই ধরনের কোনো ঘটনা আপনাদের সামনে আমি তুলে আনতে পারি। তো সেই প্রচেষ্টারই একটা নমুনা আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি। ব্যক্তিগত জীবনে একজন সফল নারী, তার নাম ডক্টর রুমা চক্রবর্তী। নমস্কার রুমাদি। নমস্কার দাদা। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দিদি, আপনি একজন সফল নারী, এই কথাটি আমি দর্শকদের বলেছি। আসলে এই কথাটুকু যথেষ্ট নয়, সে সম্পর্কে আপনার কাছ থেকে আমি জানবো অবশ্যই, এবং তার সাথে সাথে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা অনেকের সাথেই ঘটে, এবং যেগুলো তাদের মতো আপনার জীবনেও একটা গভীর রেখাপাত করে গেছে। আপনার কাছে সেগুলো দৈব অলৌকিক ঘটনা, ব্যক্তিগত সূত্রে কিংবা পারিবারিক সূত্রে সেই অলৌকিক ঘটনাগুলির একেবারে বাস্তবসম্মত ব্যাখ্যা বা যুক্তি হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনার সঙ্গে রয়েছে, আপনার কাছে রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে নেই। কিন্তু এটুকু নিশ্চিত যে সেই ঘটনাগুলোর পেছনে অবশ্যই দৈব প্রভাব আছে, এবং সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের সেটাই প্রচেষ্টা। সারা পৃথিবী জুড়ে যারা আধ্যাত্মিক বাঙালি রয়েছেন তারা শোনেন, নিজেদের ঘটনা তুলে ধরার চেষ্টা করেন, এবং সাথে সাথে আপনার মতোই তাদের কাছে বলার, আপনারাও যারা সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের জীবনের দৈব অলৌকিক কাহিনীগুলো শোনাতে চান, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস করে আমার সাথে যোগাযোগ করবেন। আপনার ভয়েস রেকর্ডিং শুনবো, যদি পছন্দ হয় আপনি বলবেন আপনার কথা শুনবে এই সারা বিশ্বের আধ্যাত্মিক বাঙালি। রুমাদি, আর বেশি আমি এটা টেনে নিয়ে যাব না। দর্শকরা অপেক্ষা করে রয়েছেন, তারা একদম প্রস্তুত হয়ে সমস্ত কাজকর্ম ছেড়ে বসেছেন আজকের এপিসোড শোনার জন্য। তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনাকে জানাই অভিনন্দন এই সাধক অলৌকিক চ্যানেল প্ল্যাটফর্মটি তৈরি করার জন্য, যেখানে আপনি সাধক সাধিকা বা আমাদের মতো সাধারণ মানুষকে বা সাধারণ মানুষের যে আধ্যাত্মিক এবং অলৌকিক ঘটনাগুলো তুলে ধরছেন লোকের কাছে। তাতে যে লোকের শুধু আধ্যাত্মিক বিকাশ হচ্ছে তা নয়, যে সনাতনের প্রতি যে বিশ্বাস বা আস্থা সেটারও কিন্তু পুনঃস্থাপন হচ্ছে। তো আমার অনেক শুভেচ্ছা রইল আপনার এই চ্যানেলের জন্য আর আপনার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার নাম ডক্টর রুমা চক্রবর্তী। আমি ফরিদাবাদ এনসিআরের বাসিন্দা। বর্তমানে কিছুদিন যাবৎ আমি নিউ টাউন কলকাতাতে আছি। আর অনেক বছর আমি রিসার্চ অ্যানালিটিক্সে কাজ করেছি,
চাকরিও করেছি অ্যাজ ওয়েল অ্যাজ কনসালটেন্সি করেছি। আর গত 20 ইয়ার্স ধরে আমি ভারতীয় সঙ্গীতের প্রয়োগে সঙ্গীত চিকিৎসা নিয়ে কাজ করছি। সেখানে ট্রেনিং, তারপরে রিসার্চ এবং প্র্যাকটিস সবগুলোই একসাথে প্যারালেলি করছি আর কি। যে আমি কিন্তু খুব সাধারণ মানুষ, যে পুজো আচ্চা বা ধ্যান ধারণা যে খুব একটা করি তা কিন্তু নয়। আর একটা সময় এরকম ছিল যে ভীষণ কোয়েশ্চেন হতো নিজের মনের মধ্যে ঠাকুর দেবতাদেরকে নিয়ে, যে ভাবতাম ঠাকুর দেবতারা কে বা কারা। কিন্তু সেই সঙ্গেই এটা খুব মানতাম যে একটা শক্তি আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পরিচালিত করে। সেটা কিন্তু এখনও মানি, আর একটু বেশি মানি এখন। তার কারণটা হলো কিছু ঘটনা যা আমার সাথে এবং আমার পরিবারের সাথে ঘটে গেছে। শুরু করছি একটা ছোট্ট ঘটনা দিয়ে। তখন হবে 2001 সাল। তখন আমার বিয়ে হয়ে গেছে, চাকরি জীবনটা যা শুরু করেছি তখন। আর ওই সময় আমরা লোনি রোড বলে একটা জায়গায় থাকতাম দিল্লিতে। আর আমি আর আমার হাজব্যান্ড তখন স্কুটি দিয়ে অফিস যাতায়াত করতাম। তো স্কুটি নিয়ে প্রথমে আমার হাজব্যান্ডের অফিস আসতো আইটিও, নিয়ার অ্যাবাউট আইটিও জায়গাটাতে। আর তারপরে আমি স্কুটি নিয়ে চলে যেতাম মালবিয়ানগর, ওটা সাউথ দিল্লিতে পড়তো। তো এরকম রেগুলার আমাদের একটা রুট ছিল, ওই রুটেই সবসময় যাতায়াত করতাম, খুব ভালোভাবেই জানতাম রুটটাকে। তো একদিন এরকম হলো যে আমরা এরকম বেরিয়েছি, আর আইটিওতে এসে না স্কুটির টায়ারটা পাংচার হয়ে গেছে। তো কি করব, আমাদের তো বললাম যেটা রেগুলার রুট, চেনা রুট, কিন্তু এখানে কোনো টায়ার পাংচারওয়ালা পাওয়ার কোনো চান্সই নেই। আর তখন আমার হাজব্যান্ড বললেন, ঠিক আছে এটাকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া যাক, যেখানে পার্কিং যদি পাই পার্ক করে দেবো, তারপরে কোনো অন্য সাধন নিয়ে মানে ট্যাক্সি বা বাসে করে আমরা অফিস চলে যাব। তো সেই অনুযায়ী আমরা একটু এগিয়েছি, এগোতেই দেখি ওই একটা ফুটপাতের মতো জায়গা ছিল, ওখানে একটা ছেলে 20-22 বছর বয়স হবে, বসে আছে, একদম নতুন একটা টুল কিট নিয়ে পাংচার রিপেয়ার করার। আর ওর জামার যে কালারটা ছিল সেটা নীল রঙের, জামা মানে টি শার্ট একটা পরা ছিল নীল রঙের। আর ও না একটু ঝোপঝাড়ের সামনে বসেছিল, ঠিক ঝোপঝাড়ের সামনেও একটা ছোট্ট একটা কৃষ্ণের মূর্তি রাখা, সেটাও নীল রঙের। আচ্ছা, তো আমরা মানে যখন দেখলাম ওর টুল কিটটা একেবারে চকচক করছে, আর টুলসগুলোও একদম নতুন, মানে বোঝাই যাচ্ছে যে ইউজই হয়নি। তো আমরা জিজ্ঞেস করলাম ওকে, क्या ये आपका पहला दिन है? তখন ও বললো, হ্যাঁ पहला दिन है हमारा। তারপরে আমরা ভাবলাম কি জানি করতে পারবে কিনা, কিন্তু আমাদের দরকার। তো আমরা বললাম যে ঠিক আছে তুমি কি করতে পারবে, এটা টায়ারটা রিপেয়ার করতে পারবে? বললো হ্যাঁ कर देंगे। আবার কনফার্ম করার জন্য জিজ্ঞেস করলাম, आपको पहले कभी नहीं देखा यहाँ पे? তো কখনো দেখিনি তোমাকে এই রাস্তায়? বলছে নেই पहला दिन है हमारा। আবারও বললো, তখন বুঝে গেলাম যে ঠিকই আমরা দেখিনি, তার মানে যে প্রথম প্রথম দিনই বসেছে। যাই হোক, আমাদের যখন দরকার ছিল বললাম ঠিক আছে করে দাও। তো করে দিল, তার পাংচারটা ঠিক করে দিল। তারপরে আমার হাজব্যান্ড ওই আইটিওর সামনে ওনার অফিস ছিল, উনি ওখানে নেমে গেলেন, আমি স্কুটি নিয়ে মালিবানগর চলে গেলাম আমার অফিসে। এরপর এই রাস্তায় যে কতবার আমরা চলাফেরা করেছি, মানে কতবার অফিস গেছি, তার কোনো কাউন্ট নেই। এই ছেলেটিকে আর কোনোদিনও দেখতে পাইনি। আর মানে এই এরিয়াটা যেখানে ও বসেছিল তার সামনেও আমরা কিন্তু মনে মনে অনেকদিন খুঁজেছি ওকে, কিন্তু এই ছেলেটাকে কোথাও আর কোনোদিন দেখতে পাইনি। আগেও দেখতে পাইনি, পরেও না। আগে দেখতে পাইনি, ও নিজেই বললো যে প্রথম দিন বসেছে, আর পরে কোনোদিন দেখতে পাইনি। তো এটা আমাদের কাছে একটা ভীষণ আশ্চর্যের ব্যাপার ছিল, কারণ টুলকিটটাও পুরো নতুন, কোনোদিন ইউজ হয়নি। তখন সামনে একটা কৃষ্ণের মূর্তি নিয়ে বসে আছে, নীল রঙের জামা পরা। মনে মনে ওইটাই ভাবলাম, এ কি ঠাকুরই পাঠালেন নাকি ওকে, যে ওই দিনই হলো ব্যাপারটা, তারপরে আর ওর পাত্তাই নেই, কোথাও নেই। স্বাভাবিক স্বাভাবিক, এবং এটা সত্যি খুব বিস্ময়কর ব্যাপার। কারণ দেখুন, কোনো একটা ঘটনা ঘটলেই আমরা সেটাকে অলৌকিক ভাবি না। কারণটা হলো যে আমরা আহ, বাস্তবের মাটিতে চলাফেরা করা মানুষ। হ্যাঁ, সেই কারণে এটা মনে হতেই পারে যে ঠিক আছে, প্রথম তো কেউ একদিন বসতেই পারে, তাতে সমস্যা নেই। সেই এবং পাশে তার একটি কৃষ্ণের মূর্তি রাখা তার ব্যক্তিগত একটা পছন্দের বিষয় সেখানে রয়েছে, সেটাও না আমি ছেড়ে দিলাম। তাই। কিন্তু তারপরে যদি কোনো কারণে আর কোনোদিনই তাকে দেখা না যায়, সেক্ষেত্রে একটা প্রশ্ন তো চিহ্ন প্রশ্ন আসেই। হ্যাঁ, একদম। আসে ঠিক। এক্ষেত্রে তো এটাকে দৈবালৌকিক ঘটনা অবশ্যই বলতে, এবং শ্রীকৃষ্ণের সেদিনকে
আবির্ভাব ঘটেছিল আপনাদের রক্ষার জন্য, আমার তো সেটাই মনে হচ্ছে। না, আমার কিন্তু পরে সেটাই মনে হচ্ছে। অনেক লজিক্যালি কনক্লুশন টানতে চেষ্টা করেছি, কিন্তু এটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন হয় না। তাই। এটা সত্যি একটা মনে হয়েছিল ঠাকুরই বোধহয় পাঠিয়েছিলেন ওকে, হুম। বা উনি ওর রূপে এসেছিলেন ওই দিন। আমরা বুঝতে পারি না কখন বুঝতে পারি কিভাবে কে আসেন। একেবারেই বুঝতে পারি না আমরা তিনি খুব শুধু বাইরে থেকে মজা দেখেন যে চিনতে তো ঠিক আমাকে পারলি না, ঠিক। কিন্তু তোকে আমি ঠিক যেটা তোর দরকার সেটা আমি করবো। হ্যাঁ, একদম একদম ঠিক, ঠিক। সেই। আচ্ছা, এখন যে ঘটনাটা বলছি সেটা অ্যারাউন্ড 2011-12 হবে। সেটা ঘটেছিল আমার শাশুড়ি আর আমার হাজবেন্ডের সাথে। তো আমার শাশুড়ি ছিলেন ডিমেনশিয়া পেশেন্ট। আর উনি না বিশেষ কিছু বুঝতেন না। উনার যদি ব্যথা হতো বা কিছু একটা শরীরে প্রবলেম হতো, সেটা উনি বুঝতে পারতেন না। তো আম এরকমই চলছিল। তো একদিন এরকম একটা দুপুরবেলা, উনি শীতকাল ছিল, শুক্রবার ছিল। দুপুরে খেয়ে-দেয়ে উনি ছাদে গিয়ে বসতেন রোদ পোয়ানোর জন্য। আর আমি পরে গিয়ে একটা কমলা দিয়ে আসতাম ওনাকে। তো একদিন এরকম হয়েছে, শুক্রবার খেয়ে-দিয়ে গেছেন ওপরে। যাওয়ার পরে বসেছেন, আর আমি পরে কমলা নিয়ে গেছি। যখন গেছি, গিয়ে দেখি উনার এই সাইড থেকে পুরো ঝরঝরিয়ে রক্ত পড়ছে। তো হয়তোবা এখানে কোথাও একটা চোট পেয়েছেন কোথাও। তারপরে আমি বললাম, "তোমার ব্যথা লাগছে না?" আমি জিজ্ঞেস করলাম। বললেন, "না, আমার তো কিছু হয়নি।" তো বুঝতেই পারেননি উনি যে কিছু হয়েছে। কিন্তু এটার যে এফেক্ট হয়েছিল সেটা আমি তার পরের দিন আমরা বুঝতে পেরেছি আরকি। তো যাই হোক, তখন পরিষ্কার-টরিষ্কার করে দেয়া হলো। তারপরে উনি ওই দিনটা কাটলো, রাতটাও কাটলো। পরের দিন স্যাটারডে দেখি সকালবেলার থেকেই না উনার প্রচণ্ড সিজার হচ্ছে। ভীষণভাবে উনার একটা সিজার স্প্যাজম টাইপের হচ্ছে। তো আমরা তো ডিসাইড করলাম আমাদেরকে আ হসপিটালে নিয়েই যেতে হবে। কারণ এটা আমরা জানি না কি করে এটা ইয়ে করা হয়। ঘরেলু উপায়ও জানি না। তো আমরা হসপিটালে নিয়ে যাবো ঠিক করলাম। তো আমরা যেখানে ফরিদাবাদে থাকি ফ্ল্যাটে, এটা ৩ তলায়। হুম। আর ওখানে লিফট নেই। তো আর উনার যে কন্ডিশন ছিল, উনি মানে চলাফেরার অবস্থাতেই ছিলেন না। প্রচণ্ড উইক হয়ে গেছিলেন। তো উনাকে প্লাস্টিকের চেয়ারে করে বসিয়ে তারপর নামাতে হয়েছিল ৩ তলা থেকে। দুজনে ধরে প্লাস্টিকের চেয়ারে করে বসিয়ে নামিয়েছিল। তারপর তো আমরা নিয়ে গেলাম হসপিটালে গাড়ি দিয়ে। হসপিটালে যাওয়ার পরে ইমার্জেন্সিতে ডাক্তার বলল উনাকে অ্যাডমিট করতে হবে। আর কারণ অবজারভেশনে রাখতে হবে আর ট্রিটমেন্টও করতে হবে সেই অনুরূপ। তো ঠিক আছে। তখন ফর্মালিটি যখন আমরা পুরো করছি রিসেপশনে গিয়ে, সেই সময় রিসেপশন থেকে ওই ডকুমেন্টসগুলো দিল, ফর্মালিটি করলো আর একটা পর্চা দিল যেটা তোমাদের রুম অ্যালট হয়ে গেছে। ওয়ার্ড বয়, নার্স আসবে, এসে তোমাদের নিয়ে যাবে। তো বললাম ঠিক আছে। আ কিছুক্ষণের মধ্যেই ওয়ার্ড বয় আর নার্সটা চলে আসলো। আসার পরে ওই বললাম পর্চা দিয়েছে, তো আমরা পর্চাটা দিলাম। তো রুম নাম্বারটা দেখলো। দেখে বলে, "আচ্ছা, ये रूम नंबर।" আমি হসপিটালের নামটাও নিচ্ছি না। একটু ইয়ে হয়ে যেতে পারে। তো পর্চাটা দেখে বলে, "ये रूम नंबर।" আর দুজনের মুখে মানে তাকাচ্ছে আরকি, দুজন ইয়ে করছে, কি একটা ইশারা করছে দুজনকে। আমি ভাবলাম কি জানি রুমটা কি ভালো না, না ক্লিন-টিন হবে না খারাপ, ভগবান জানে। এভাবে জিজ্ঞেস করলাম, "रूम ठीक है ना?" তো বলল, "नहीं, नहीं, रूम ठीक है, सब ठीक है।" তারপরে বলল, "ঠিক है, चलिए।" বলে আমাদেরকে নিয়ে গেল। তো আমাদের তারপরে আর মাথায় কিছু নেই। উনাকে অ্যাডমিট করতে হবে সেটাই মাথায় ছিল। তো রুমে নিয়ে গেল। রুমটা ঢুকেই না, দরজা দিয়ে ঢুকেই বাঁদিকে বাথরুমটা। আর বাথরুমটা শেষ হওয়ার পরেই একটা অ্যাটেনডেন্টের সিট। এটা ২ জন পেশেন্টের রুম ছিল। তো অ্যাটেনডেন্টের একটা সিট, তারপরে পেশেন্টের বেড, তারপরে ছিল একটা স্ক্রিন, তারপরে সেকেন্ড পেশেন্টের বেড, তারপরে অ্যাটেনডেন্টের সিট, আর তারপরে একটা জানলা। এটা হলো বাঁদিকটা। আর একটা ছোট্ট প্যাসেজ, আর ডান দিকে একটা দেওয়াল। তো সেই অনুসারে উনি জানলার দিকের যে বেডটা ওটা পেয়েছিলেন। আর আমার হাসব্যান্ড নাইট ডিউটি দিয়েছিলেন। ঠিক আছে, উনাকে অ্যাডমিট করা হয়েছে, ট্রিটমেন্ট শুরু হয়েছে। তারপরে খাবার দিয়ে গেল দুপুরবেলা এসে। তো একটু খাওয়া দেয়া হলো উনাকে। খাওয়া যখন দিচ্ছি, উনাকে না ধরে বসানো যাচ্ছে না। এত উইক ছিলেন, একবার এদিকে পড়ছেন, একবার ওদিকে পড়ছেন, মানে খাওয়ানোও খুব অসুবিধা হয়েছিল। যাই হোক, একটু এরকম করে খাইয়ে তারপর আমি বাড়ি চলে আসলাম। আর আমার হাসব্যান্ড নাইট ডিউটি দিলেন। রাত্রিবেলা তো ঘুমিয়ে রয়েছেন, দুজনই ঘুমোচ্ছেন, আর পাশের পেশেন্ট যে ছিলেন উনিও ঘুমোচ্ছেন। তো রাত্রিবেলা হঠাৎ আমার হাসব্যান্ডের একটা কি কার অনেক কথাবার্তায় ঘুমটা ভাঙলো। তো যখন মানে পুরোপুরি ঘুমটা ভাঙলো, উনি দেখতে পেলেন আমার শাশুড়ি যেভাবে শুয়েছিলেন, ঠিক পায়ের দিকে উনি বসে আছেন, ওই ইয়েটার বেডটার সাইডে রেস্ট দিয়ে, আর দুটো পাকে হাত দিয়ে এরকম করে
আটকে রেখেছেন, এরকম করে বসে গল্প করে যেরকম ঠিক ওরকম ভাবে বসে রয়েছেন, আর অনর্গল কার সাথে জানি গল্প করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন। আমার হাজবেন্ড না একটু সময়ের জন্য একটু থমকে গেছে যে কি হলো ব্যাপারটা, কি হচ্ছে। তখন জিজ্ঞেস করলো যে মা তুমি কার সাথে কথা কথা বলছো, কার সাথে গল্প করছো? তখন উনি বললেন যে এই তো নার্স এসেছিল, আমাকে নার্স এসে একটু খাইয়ে দিয়ে গেল, ওষুধ দিয়ে গেল, আর অনেক কথা বললো, খুব ভালো ছিল নার্সটা। এই কথাটা বলেছেন উনি, খুব ভালো ছিল নার্সটা। আর চুল টুল পুরো খোলা কিন্তু। আচ্ছা আর যে মানুষটা, তখন আমরা ভাবছি আর কি, ও যে মানুষটা কিছুক্ষণ আগে অবধি উঠতে পারছিল না, মানে এদিক পড়ছে ওদিক পড়ছে, কি আরামসে বসে গল্প করছেন উনি কারোর একেবারে সাথে। পরিবর্তিত। একেবারে পরিবর্তিত, পুরো ঠিক ফিট। তো তারপর উনি যখন বললেন যে নার্স এসে খাইয়ে দিয়ে গেছে, ভাবলো এত রাত্রিবেলা। তো কি করলো, বাইরে গেল, নার্সের ডেস্ক যেখানে আছে ওখানে গেল, ওখানে ওরা বসেছিল। তো ওদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কি এসছিলে ভেতরে, এই যে খাবার দিতে বা কোনো ট্রিটমেন্টের প্রসিজার ছিল? তো ওরা বলল না, আমরা তো এখন যাইনি, কারণ এখন কোনো ট্রিটমেন্টের টাইমও নয়, আর চেকিংয়েরও কোনো হুম। টাইম নয়, আমরা তো এখানেই বসে আছি। তো ও চুপচাপ শুনে টুনে চলে আসলো। তারপরে ওইটাই ভাবছিল আর কি, কে ছিল সে, কথাটা তিনি কার সাথে বলছিলেন? কথাটা তিনি কার সাথে বলছিলেন আর কি হচ্ছিল। তো এটা এখনো আনসার আমরা পাইনি। স্বাভাবিক। এবং সেই মুহূর্তে আরেকটা জিনিসও মনে হয় যে মায়ের কি কোনো মানসিক সমস্যা হয়ে গেল, মানে অনেকে চুপচাপ বিড়বিড় করে, হ্যাঁ, নিজের মনে মনে করে, এটাও মনে হয় যখন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না যে আমি একা একা কি কথা বলছি, যদি হুম, সেরকম ব্যাপারটা ওনার আগে না থেকে থাকে। সে স্বাভাবিক। তারপরে হ্যাঁ, কিন্তু তিনি তো বলছেন যে কারোর সাথে কথা বলছে, নার্স এসেছিল। স্বাভাবিক। তো যাই হোক, উনি তারপর শুইয়ে দিলেন আবার, বা যেমন শোয়ানো ছিল মানে ঠিক দিকে। তারপর ওই রাতটা কাটলো। পরের দিন রোববার, পরের দিন রোববারে তো ওরা ডিসচার্জ করে না, সোমবারে ডিসচার্জ করবে। তো ওই দিন উনি একদমই ভালো আর কি, মোটামুটি আচ্ছা, আচ্ছা। বোঝাই যায়নি যে একদিন আগে ওনার এই প্রবলেমটা হয়েছিল। তো যাই হোক, ওনাকে ভালো করে চান টান করানো হলো, ঠিক করে একদম ঠিকঠাক খাওয়া দাওয়া করলেন ঠিকঠাক। তারপরে আবার রাত হয়ে গেল, ওর ঘুম হলো। রাত্রি 11টা, সাড়ে 11টা নাগাদ উনি বলছেন বাথরুম যাবেন, আমার শাশুড়ি। তারপর হাজব্যান্ড তখন নিয়ে গেল, উনি নিজেই হেঁটে গেলেন। ও গিয়ে শুধু দরজাটা ধরে, বাথরুমের দরজাটা ধরে দাঁড়ালো আর কি। তো উনি বাথরুমে গেছেন। হঠাৎ আমার হাজব্যান্ড দেখতে পেল, তার পেছনেই তো দেয়ালটা, হঠাৎ দেখতে পেল বিশাল একটা লম্বা ছায়ার মতো কে যেন ওই জানলা থেকে এসে দেয়াল ধরে এরকম গিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল ওনার পেছন দিকে। আচ্ছা, আচ্ছা, মানে মুহূর্তের মধ্যে হয়ে গেল, বিশাল লম্বা। আচ্ছা, আচ্ছা, তো ফট করে ঘুরতে ঘুরতে নেই, নিমেষে মানে দরজা দিয়ে মিলিয়ে গেল আর কি। আচ্ছা, আচ্ছা, ও বললো ঘরে কে আসবে কে নেই, এটা হলো সেকেন্ড দিনের ঘটনা। তারপরে আর কিছু না, আচ্ছা, আচ্ছা, চুপচাপ। আচ্ছা। তো এটাও একটা বিশাল মানে না, এটা 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 এক্সপেরিয়েন্স ছিল। এটা স্বাভাবিক। এবং যেটা হচ্ছে দুয়ে দুয়ে চার, হ্যাঁ, যে মা কার সঙ্গে কথা বলছিলেন তাকে দেখতে পেলাম না, হ্যাঁ, কিন্তু বলছিলেন। এইবার দ্বিতীয় দিন যেটা ঘটলো হুম, সেটাও অবিশ্বাস্য। ভীষণ অবিশ্বাস্য ব্যাপার। দাদা কখনো জিজ্ঞাসা করেছিলেন মাকে যে তুমি কার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, ওই যে ঘুম থেকে উঠেই তো জিজ্ঞেস করছিলেন আচ্ছা, আচ্ছা, কার সাথে আচ্ছা, কথা আচ্ছা, বলেছিলেন। ওই নার্সের কথাই বললেন, নার্স খাইয়ে দিয়ে গেল, ওষুধ দিয়ে গেল, আচ্ছা, খুব আচ্ছা, ভালো ছিল নার্সটা, এটা বলেছিলেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দাদা একটা গুড সোল। হ্যাঁ, ভীষণ গুড সোল আর কি। তো আমাদের কাছে এটা এখনো আনআনসার্ড যে উনি কে ছিলেন। একটা ভালো আত্মাই হবেন, কারণ উনি তো ভালোই করেছেন, ঠিক ঠিক ঠিক। খুবই ভালো করেছেন। আর বেরিয়েও যে কে গেলেন এটাও জানি না, হয়তো এবং উনিই ছিলেন। অবশ্যই, এবং গুড সোল বলতে যেটা ব্যাপারটা হলো যে আমরা বলছি যে এটা মানুষেরই কোনো ভালো আত্মা, কিন্তু গুড সোল তো আসলে আমার মনে হয় ঈশ্বরেরই অনেক কাছাকাছি। হতেই পারে, হতেই পারে, আমরা তো জানি না। তিনি তো দুদিন যে ভূমিকাটা পালন করলেন, হ্যাঁ, এই দুটো ভূমিকাই ভালো। এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার একটা ভালো প্রচেষ্টা ছিল, যেটা ভীষণ ভালো। ঈশ্বরের সর্বত আমাদের ক্ষেত্রে থাকে। ঠিক ঠিক সেটাই। ঠিক, অসাধারণ আমাদের লাগে। তখন মনে হচ্ছিল যে ঈশ্বর হয়তো নিজে বা কাউকে পাঠান ওদের কাছেই যাদের দরকার হয়। একদম সঠিক ওটাই কথা। মনে হয়েছিল আর কি। আর ভালো করার জন্য, অফকোর্স ঠিক ঈশ্বর ঠিক তো ঠিক। কারোর মন্দ না, করেন না, ভালো করার জন্য না, তবে পাঠিয়েছেন। খারাপ কাজ করলে শাস্তিটা দেন। শাস্তিটা দেন, অফকোর্স। সেটা তো পেতেই হবে। অবশ্যই। সেই আর কি। তো এটা একটা বিশাল আমাদের জন্য এক্সপেরিয়েন্স ছিল। আজ আজ পর্যন্ত আমাদের কাছে এটা একটা আনআনসার্ড আচ্ছা, থিং। আচ্ছা। তো তবে পরের দিন যখন এসে উনি বাড়িতে ঢুকলেন, তো আমি তো বললাম যে আমাদের লিফট নেই। হ্যাঁ, একদম নিচে সিঁড়ি বেয়ে পুরো উঠলেন, ধরতে আচ্ছা। পর্যন্ত হয়নি অথচ ওনাকে। কি অবস্থায় কি গেছিলেন। অবস্থায় গেছিলেন কেউ বলতে পারবে না, দুদিন আগে এই অবস্থায় উনি বাড়ি থেকে দেখুন, গেছেন। এক্ষেত্রে আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে অবশ্যই থ্যাঙ্কস দেব, কিন্তু তার এক্স্যাক্টলি। সাথে সাথে হ্যাঁ, যে ঘটনাটা দাদা দেখেছেন, হ্যাঁ, বা প্রথম দিন দ্বিতীয় দিন, হ্যাঁ, সেটাকেই বা তিনি অস্বীকার করবেন কিভাবে? একদম না। আমরা তো বলছি ট্রিটমেন্টের জন্য হয়তো বা অনেকটাই ভালো হয়ে হুম গেছিলেন হুম। তিনি, কিন্তু
সে উঠিয়ে কে বসালো ওনাকে, ওনার তো ক্ষমতা ছিল না, গল্প কার সাথে করতেন? যতক্ষণ দাদা ঘুমের মধ্যে ছিলেন ঘটনাটা তার মধ্যে ঘটেছে। হ্যাঁ, Right. আর উনি আর এটাও বলেছিলেন যে যখনই এই তো তুই উঠলি আর তারপর চলে গেল, এটাও বলেছিলেন, বলতে ভুলে গেছি কথা, এই তো তুই ওঠার সাথে সাথে চলে গেল, এই কথাটাও বলেছিলেন। তো অসাধারণ এই ব্যাপার। এটাই। এটা হয়তো প্রিয় দর্শক আপনাদের মনে হবে দৈব অলৌকিক ঘটনা তো নয়, কিন্তু আপনাদের সাথে যেটা আমি কানেকশন করালাম, দেবতার ইচ্ছা, তার অলৌকিকতা, সেটা ভালো আত্মাদের মধ্য দিয়েই কিন্তু কার্যকরী হয়, যেটা আজকে রুমাদি বললেন। এরপর না আমরা ওই নার্স আর ওয়ার্ড বয়ের যে একটা ইয়ে ছিল, এক্সপ্রেশন ছিল পর্চাটা পাওয়ার পরে, রুম নাম্বারটা দেখার পরে, ওটা মনে মনে আর কি ক্যালকুলেশন করলাম হয়তো বা এই কারণেই ওরা এই এক্সপ্রেশনটা দিচ্ছিল, ইতস্তত করছিল একটু। পরে শুনেছিলাম এই রুমে কিন্তু আরো ভালো ঘটনা ঘটে গেছে, আর সবই ভালো হয়েছে, আচ্ছা, কোনোদিন খারাপ হয়নি এই রুমে যেই গেছে। তার মানে ওই রুমটা তো অবশ্যই আশীর্বাদ ধন্য রুম, হ্যাঁ, ওনার আশীর্বাদ ধন্য রুম। একদম একদম। এবং সেক্ষেত্রে আপনারা যে আশঙ্কা করছিলেন যে বাবা কোথায় আমাদের নিয়ে যাচ্ছে, কি ব্যাপার ঘটবে, কিন্তু এটা ওরা বুঝতে পেরেছিলেন যে এরা হয়তো সত্যি কথা বলতে সে ভাগ্য নিয়ে এসছে ওই রুমে যাদের রেফার করা হয়েছে। সেই সত্যি আমরা ভাগ্যবানই ছিলাম, উনি এত ভালো হয়ে ফিরে আসলেন, আর তারপরে এই নিয়ে আর কি কোনোদিন উনার কোনো প্রবলেম হয়নি। হসপিটালের নামটা অবশ্যই জানতে চাইবো না, রুম নাম্বারটা কি মনে আছে? রুম নাম্বারটা আমার মনে হয় 413 এরকম কিছু একটা। এবার যে ঘটনাটা বলছি এটা আমার বিয়ের অনেক পরের। তো আমি তো শিলংয়ের মেয়ে, আর মানে বর্ন অ্যান্ড ব্রট আপ শিলংয়ে, গ্র্যাজুয়েশন অবধি আমি শিলংয়ে করেছি। তারপরে হাইয়ার এডুকেশন বা চাকরির জন্য বাইরে চলে যেতে হয়েছে, শিলংয়ের বাইরে। তো শিলং থেকে যখনই বাইরে বেরোতে হয় না, তখন আমাদের গুয়াহাটি হয়ে যেতে হয়। কিছু নর্থ ইস্টার্ন স্টেট আছে যেগুলোতে গুয়াহাটি টাচ করতে হয় না, কিন্তু প্রিডমিনেন্টলি যখন আমাদের গুয়াহাটি মানে শিলংয়ের বাইরে, নর্থ ইস্টের বাইরে যেতে হয়, তখন গুয়াহাটি হয়ে যেতে হয়, কারণ এয়ারলাইন্স বলুন বা রেলওয়েজ বলুন সব ওখান থেকে স্টার্ট হচ্ছে, এখন অন্য জায়গা থেকেও স্টার্ট হয়েছে, বাট ওটাই একটা পয়েন্ট আর কি, মেইন পয়েন্ট। তো এই সূত্রে মানে ছোটোর থেকে বড় হওয়া অবধি যে কতবার গুয়াহাটি গেছি তার কোনো কাউন্ট নেই, কিন্তু মা কামাখ্যা আমাকে কোনোদিনই ডাকেননি, কোনোদিন আমি দর্শন করতে পারিনি। ইচ্ছে হয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণে হয়নি ওনার দর্শন, মানে উনি দিতে চাননি। আর সেটা গেল। একবার বোধহয় আমার ভাষা মনে আছে, মায়ের সাথে বোধহয় একবার গেছিলাম, কিন্তু আমাকে আমি সিঁড়িও উঠতে পারিনি, নিচ থেকেই রিটার্ন আসতে হয়েছিল। আমার ঠিক মনে পড়ছে না এটা কেন হয়েছিল কিনা, কিন্তু আমি যেতে পারিনি, সামহাও কামাখ্যা আমাকে ডাকেননি, দর্শন হয়নি। তারপরে 2019 সালে আমি তখন শিলং গেছি দুর্গাপুজোর সময়। তো আমি আমার দিদির বাড়িতে ছিলাম, আমার দিদি দাদা সবাই ওখানেই থাকেন। তো পুজো টুজো হয়েছে, শিলং খুব ভালো পুজো হয়, দুর্গাপুজো হয়, আর আমাদের যে লোকালিটিটা আছে ওখানেও খুব ভালো হয়, আর ছোট থেকে ইনভলভ ছিলাম তো ভালো লাগে। তো এখানে যাওয়ার পরে পুজো কাটালাম, সব কিছু ঠিকঠাক হলো। তারপরে যখন আসার সময় হলো, আসার দিন আমার ফ্লাইটটা ছিল বিকেল 4টের সময় আর কি। তার আগের দিন হঠাৎ আমি আর দিদি ঠিক করলাম যে আমরা কামাখ্যা মায়ের দর্শনে যাব। হঠাৎ করে কোনো মানে আগে কোনো ডিসকাশন হয়নি, ঠিক যাওয়া আসার আগের দিন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ওই সময় আমি অনেক মিউজিক থেরাপির কাজ তখন করতাম, আমার অনেক পেশেন্টসরা ছিলেন, আর আমি যখন আসছিলাম তখন ওদেরকে বলে এসেছিলাম যে আমি যাচ্ছি শিলংয়ে, এসে আমি কন্ট্যাক্ট করব। তার মধ্যে কিছু পেশেন্ট ছিলেন একটা সিনিয়র সিটিজেন হোমের, আর ওদের আমি গ্রুপ থেরাপি করাতাম আর ইন্ডিভিজুয়াল থেরাপিও করাতাম আর কি। তো যাই হোক, সবাইকে আমি বলে এসেছিলাম, এছাড়াও আরও অন্য পেশেন্ট ছিলেন, সবাইকে আমি বলে এসেছি, কিন্তু ডেট বলিনি, কারণ আমি না ফিক্স করে যাইনি যে কবে রিটার্ন করব। শিলং গিয়ে এটা ডিসাইড হয়েছিল, কারণ অনেকদিন পর যাচ্ছি, একটু তো থাকবো, এটা মাথায় ছিল। তারপরে যেদিন আসবো সেদিন আগের দিন আমি আর দিদি তো ডিসাইড করলাম কামাখ্যা মায়ের দর্শনে যাব। যেই ভাবা সেই কাজ, পরদিন সকালে উঠে রেডি হচ্ছি, হঠাৎ করে আমার কাছে ফোন আসে আমার এক ক্লায়েন্টের, সিনিয়র সিটিজেন হোমের একজন ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট, ওনার নাম লতা ঠুকরাল। তো ওনার না মুভমেন্ট প্রবলেম ছিল, তো ওনাকে ওই মিউজিক থেরাপি, রিদম থেরাপি দিয়ে মানে কাজ করছিলাম ওনার সাথে। আর উনি আমাকে বললেন, রুমা আপ কব আ রে হো তুম? তো আমি বললাম, ম্যাম मैं तो आज ही आ रही हूँ, আজকেই আসছি আমি। তারপরে উনি বললেন, আচ্ছা তুমি আজকেই আসছো, তুমি কি গুয়াহাটি হয়ে আসবে, ফ্লাইটে আসবে? আমি বলছি, হ্যাঁ আমি তো গুয়াহাটি হয়ে আসবো, ফ্লাইটেই আসবো। তো তখন উনি বললেন যে তুমি একটা কাজ করো না, একটু কামাখ্যা মন্দিরে গিয়ে আমার জন্য একটু পুজো দিয়ে আসো না। কিন্তু উনি কি করে জানলেন? সেটাই তো কথা। আচ্ছা আচ্ছা। তারপরে
উনি বললেন তো 1 সেকেন্ডের জন্য আমি কিন্তু চুপ হয়ে গেলাম ফোনে। আমি বললাম, "এটা কি হলো ব্যাপারটা? এত বছর আমি আসা যাওয়া করছি। এরকম তো কোনোদিন হয়নি।" আর আমি ওনাকে বলিও নি কবে আসছি। উনি ফোন করলেন, বললেন যে, "তুমি আসছো? তাহলে তুমি একটু পুজো দিয়ে আসো।" সাথে, সাথে না আমার মাথায় একটা ক্যালকুলেশন হলো যে মানে ডটস গুলো আমি কানেক্ট হতে শুরু করলাম। যে এবার আমার কামাখ্যা মায়ের দর্শন হবেই হবে। তার কারণ হলো মাই খবর পাঠিয়েছেন উনাকে যে, "এটা আসছে, একে দিয়ে পুজো করাবি।" প্রথমত আপনি আসছেন এটা ওনার জানার কথা নয়, না, দ্বিতীয়ত আসলেও কামাখ্যা মন্দিরে যাচ্ছেন সেটাও ওনার সেটাও জানার কথা জানার নয়, কথা। অথচ দুটোকে কানেক্ট করে উনি কথাটা বললেন। হ্যাঁ, একদম। রাইট। ঠিক আছে? তো এটা একদম একটা মানে বৃহত্তর কমিউনিকেশনের একটা পার্ট হয়েছে। তো তখন ভাবলাম এবার তো আমার দর্শন নিশ্চিত। আমি বুঝে গেলাম যে মার এটা খেলা চলছে, আমার দর্শন হবেই এবার। তো আমি বললাম নিশ্চয়ই আমি তো পুজো দেবো তোমার জন্য বলে আসলাম। তো উনি আগেও আমাকে বলতেন যে তুমি জানতেন যে আমি শিলং থেকে, বলতেন যে, "তুমি এখানে থাকো, তুমি কামাখ্যা দর্শন করেছো কখনো?" আমি বলছি, "কোনোদিন করিনি, হয়নি আমার।" তো উনার বলতেন আরকি আমার খুব ইচ্ছে হয় যেতে। তো যখন উনি জানলেন যে আমি আসছি, তো উনার মনের ইচ্ছাটা প্রকাশ করে দিলেন। বিশাল ব্যাপার আরকি তখন বিশাল একটা। ব্যাপার সত্যি। তো যাই হোক, আমরা বেরোলাম। তো আমার ফ্লাইট তো জেনারেলি বিকেলে ছিল। তো পুরো সকালটা আমাদের কাছে ছিল। আমরা যদি সময় মতো যাই, তাহলে ভালো করে দর্শন হবে। তো গেছি। যাওয়ার আগে মাথায় আবার চিন্তা ছিল। আমি, আমার দিদি আর জামাইবাবু যাচ্ছিলাম। কারণ আমাদের চিন্তা করছিলাম যে ওখানে পান্ডার খুব একটা হুম, ইয়ে আছে আরকি। মানে ভয় পাচ্ছিলাম। কি করে হবে, কি না হবে। তো বিশ্বাস করবেন না, ওখানে যখন গেলাম, একজন পান্ডাই আমাদের সামনে আসলেন। কোনো জোরাজুরি নেই, কিচ্ছু নেই। উনি আমাদের পুরো দর্শনটা করিয়ে দিলেন। এত সুন্দর দর্শন হলো, মানে ভাবনাতীত। আচ্ছা। পুরো প্রপারলি দর্শন করলাম, ভেতরে গেলাম। আর ১ম যখন ভেতরে ঢুকলাম, মনে হলো কোথায় একটা এনার্জির একটা সার্কেলের মধ্যে এসে গেছি। আর ফার্স্ট যখন আমি থামটায় হাত রাখলাম, মনে হলো কত বছর পেছনে বোধহয় চলে গেছি। একটা বিশাল একটা ভাইব্রেশন আমার মধ্যে কাজ করলো। আর আমি যে খুব এসব বিশ্বাস করতাম তা কিন্তু নয়। কিন্তু ওই শুরু হয়ে গেল কিন্তু আমার মধ্যে সেটা। এই বিশ্বাসটা মানে মোহর পড়া শুরু হতে লাগলো তখন থেকে। তারপর এরকম হচ্ছে আমরা লাইনে দাঁড়িয়েছি। ওই থামটা ধরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি। তারপরে লাইন তো এগোচ্ছে। তারপরে যখন আমরা গর্ভগৃহে গেলাম, জল যেখানে হ্যাঁ। মা যেখানে আছেন, পূজারী বললেন, "নিচে হাত দাও।" আমি জানতাম না কি করতে হবে। উনি বললেন, "নিচে জলে হাত দাও, ওখানেই মা আছেন।" জলে যখন হাতটা দিলাম, মানে এখনো যদি আমি চোখ বন্ধ করে ওই টেম্পারেচারটা ভাবি, পুরো আমি বুঝতে পারি যে জলটা আমি কি মানে জলটা ধরে আমি কি ফিল করেছিলাম। মানে এত পাওয়ারফুল একটা শক্তি ওখানে আছে। এটা সবার মুখে শুনতাম। কিন্তু ঢোকার পরে বুঝতে পারলাম আরকি। এটা এক্সপ্লেইন করা যায় না। কি ফিল করেছিলাম এটা এক্সপ্লেইন করা যায় না। অথচ বাইরের কয়েকটা জিনিস ধরুন আমি বুঝতে পারি, টেম্পারেচারটা বুঝলাম। কিন্তু ভেতরে যে কি হচ্ছে সেটা হুম। একদম মানে ওখানে গিয়ে আপনাদের মানে আপনার সাথে মায়ের যে পুরোপুরি কানেকশন, হ্যাঁ। যে যোগটা ওটা সম্পূর্ণ হলো। সম্পূর্ণ হয়েছে। তো এতদিন পরে উনি ডাকলেন আর খুব ভালো দর্শন হলো। তো ঠিক আছে উনি পুজো-টুজো হলো। তারপরে ওই আমার ক্লায়েন্টের নামেও পুজো করা হলো। সবকিছু করে আমরা বেরোলাম। প্রচুর ভীষণ একটা পাওয়ারফুল একটা এনার্জি আছে। আই মিন ভেতরে। আর বাইরে যখন আসছি আমরা, বাইরেও প্রচণ্ড পাওয়ারফুল এনার্জি। এই পুরো ক্ষেত্রটা মানে কামাক্ষ্যার আমরা পুরো ঘুরে দেখলাম। বিশাল একটা এনার্জি, চারদিকে একটা ঊর্জা মনে হয় কাজ করছে। তো এটা সবসময় শুনতামই শুধু। কিন্তু কেউ না গেলে না ওটা ফিল করে না। ঠিক। হুম? তারপরে তো ঠিক আছে আমরা খুব আনন্দ হলো যে একটু তারপরে বেরিয়ে খেয়ে-দেয়ে আমি চলে গেলাম ইয়েতে এয়ারপোর্ট। আর আমার দিদিরা আমাকে পৌঁছে দিয়ে শিলং চলে আসলেন। ওই সময় আরো দুটো ব্যাপার হয়েছিল। একটা তো আমি যখন ফিরে আসি, তারপর থেকে একটা দিন এরকম হয়নি যে উনি উনার নামটা আমাকে স্মরণ করিয়ে দেননি। আজ পর্যন্ত একটা দিন হয়নি আমি উনার নাম নিতে ভুলে গেছি। উনিই স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি তো কেউ নই। তো উনি স্মরণ করিয়ে দিয়েছেন এটা। এটা কি করে হয় আমি জানি না। আর সেকেন্ড থিং, তখন আমি একটা মিউজিক থেরাপির উপর বই লিখছিলাম। আম তো অনেক কিছুই করছিলাম, লিখছিলাম। কিন্তু কিছুতেই এটা মানে সবকিছু মিলিয়ে না জোড়া লাগছিল না। কামাখ্যা দর্শনের পর থেকে ঠিক ১ মাসের মাথায় আমার বইটা কমপ্লিট হয়ে গেল। আর ডিসেম্বর মাসে রিলিজও হয়ে গেল একটা খুব ভালো তাড়াতাড়ি, সেমিনার। খুব খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি। যে লিখছিলাম না সেটা নয়, লিখছিলাম কিন্তু কিছুই জোড়া লাগছিল না। কিন্তু এটা একটা মানে কোন সবকিছুকে নিয়ে গুছিয়ে একটা জায়গায় এনে যে এনে শুরু করা। হ্যাঁ, হুম। সেটা হচ্ছিল না। তো ১ মাসের মাথায় পুরোটা কমপ্লিট হলো আর ডিসেম্বর মাসে রিলিজও হয়ে গেল। এটা আমি তো বলব যে এটা অসীম মায়ের কৃপা। অসীম কৃপা ছাড়া অসম্ভব ছিল।
এটা আমি করিনি, এটা করিয়েছে। আমরা তার কাছে যা চিন্তা করছি বা তাকে যা বলছি সমস্ত কিছু তার সঙ্গে একটা কিন্তু কানেকশন সবসময় আমাদের তৈরি হচ্ছে, তিনি জানতে হ্যাঁ, পারছেন। হ্যাঁ, কিন্তু আমরা এতটাই এই সম্পর্কে অজ্ঞ একদম। যে মনে করি সবকিছু একমাত্র প্রার্থনা না জানালে কোনো কিছু তার কাছে পৌঁছায় না। হ্যাঁ, কিন্তু প্রার্থনার বাইরেও মনের প্রতিটি গতিবিধি একেবারে। তার সঙ্গে যোগসূত্রে বাঁধা। একদম, একদম। কারণ আমার এটাও মনে নেই আমি ওনাকে বলেছিলাম কিনা বইটার ব্যাপারে। আমার মনে হয় না আমি ওনাকে বলেছিলাম। কিন্তু উনি জানতেন এটা কাজটা চলছে। আপনি তো সেটা প্রার্থনা জানাননি, না, অথচ সেটাও উনি এগিয়ে দিলেন। উনি তো সব জানেন তো অবশ্যই, সর্বজ্ঞ। অবশ্যই, অবশ্যই। তো ওই আর কি। আমরা কতটুকু, আমি তো কিছুই বুঝি না। ভীষণই অজ্ঞ। আর ওই আর কি। তো উনার অসীম কৃপা ছাড়া এটা সম্ভবই ছিল না। আমি এটা মানি। অসাধারণ ঘটনা। এরপর থেকেই না এই যে মনের মধ্যে অনেক রকমের কোয়েশ্চেন্স ছিল। আ ঠাকুর কে? বা ঈশ্বর কে বা কারা? এটার কিন্তু ধীরে, ধীরে আনসার পেতে শুরু করে দিয়েছি তখন আমি। উনিই পাঠাচ্ছেন আনসার। আমি চাই বা না চাই সেটা উনার দেখার কথা না, উনি পাঠাচ্ছেন। তো সেটা গেল। তারপরে একটা ঘটনা বলছি, সেটা 2019-20 হবে ওই সময়ের ঘটনা। হ্যাঁ, কোভিডের টাইমের। তখন আমরা না একটা রিসার্চ করছিলাম মধুবন শ্রী অরবিন্দ আশ্রম উত্তরাখণ্ডে। সেটা সেই আশ্রমটা দিল্লির যে অরবিন্দ আশ্রম ওটারই একটা ব্রাঞ্চ। তো আশ্রমটা হলো ভীমতাল থেকে আরও উপরে যেতে হয়। তো ওখানে মানে উইমেনদের নিয়ে অনেক কাজ হতো, ফিমেলদের নিয়ে ওখানে যারা ফিমেল বা বাচ্চা যারা আছে ওদের নিয়ে অনেক কাজ করতেন ওরা। তো আমাদের রিসার্চটা ছিল ওখানে যারা উইমেন ওদের এডুকেশন, তারপরে চিকিৎসা মানে হেলথ আর লাইভলিহুড নিয়েছিল। তো ওটা যখন করছিলাম আমরা 4 জন মেইন ছিলাম, যে যারা নাকি ওই রিসার্চের ডিফারেন্ট ব্রাঞ্চগুলো হেড করছিলাম। আর বাকি আরও রামগড় বা ওই উত্তরাখণ্ডের আরও 7-8টা গ্রামের মহিলারা ছিলেন, স্কলাররা ছিলেন, আরও ইউনিভার্সিটি স্কলাররা, ওরা সবাই একসাথে আমরা মিলে কাজ করছিলাম। আর এই 4 জনের মধ্যে আমি একজন ছিলাম, সেকেন্ড ছিলেন দিল্লি ইউনিভার্সিটির একজন এক্স প্রফেসর, আরেকজন দিদি ছিলেন, আর ছিলেন হলো মেইন যিনি, উনি রামগড়ের ওই মধুবন শ্রী অরবিন্দ আশ্রমের ডিরেক্টর। এই 4 জন। তো রিসার্চটা যখন কমপ্লিট হয়ে যায় তখন আশ্রম থেকেই ডিসাইড করা হয় যে এটাকে না একটা বইয়ের রূপে রিপোর্টটাকে পাবলিশ করা হবে। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা কাজ করছি। তো যখন এই রিসার্চ রিপোর্টগুলো বানানো হয় আর যখন অনেক লোক ইনভলভ থাকে তখন তো একটা জায়গায় বসে আমাদেরকে ব্রেনস্টর্মিং করে চ্যাপ্টার ওয়াইজ জিনিসটা ঠিক করতে হয়, তারপরে অ্যানালিসিস থাকে, অনেক কিছুই থাকে। তো ওইসব করার জন্য আমরা ওই যে আমাদের এক্স প্রফেসর যে ছিলেন উনার বাড়িতে আমরা ইয়ে করতাম, বসতাম আর কি। কারণ উনি বাইরে আসতে পছন্দ করতেন না। আচ্ছা। উনার বাড়িটা খুব সুন্দর ছিল, মানে এখনো আছে ইয়েতে, দিল্লিতে। আর বাইরে খুব সুন্দর বাগান আছে। তো আমরা খুব আনন্দে ওখানে বসে কাজ করতাম। তো একটা মাইলস্টোন কমপ্লিট হতো, তারপরে আবার গিয়ে ইয়ে করতাম, গেট টুগেদার হতো, তারপরে মিলে ব্রেনস্টর্মিং করে আরেকটা মাইলস্টোনে যেতাম। তো ওই সময় আমাদের এই এক্স প্রফেসরের একজন আত্মীয়া মারা গেছিলেন। উনার নাম আমি নিতে পারবো না, কারণ উনি একজন বিশাল স্বনামধন্য আহ, আহ, ব্যক্তি ছিলেন দিল্লিতে। আচ্ছা। মানে অনেকেই চেনে ওনাকে। এই ভদ্রমহিলা এক একাধারে তো বিশাল বড় স্কলার ছিলেন, আর্ট হিস্টোরিয়ান ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, আচ্ছা। আর অনেক বড় বড় ইনস্টিটিউটের উনি ফাউন্ডার বা ফাউন্ডিং মেম্বার এরকমও ছিলেন। হুম। হুম। আর প্রচুর বই লিখেছেন আর্ট নিয়ে, আর্ট অ্যান্ড কালচার নিয়ে। আর মানে খুব জানা শোনা একজন ইয়ে আর কি ব্যক্তিত্ব ছিলেন। তো উনি যখন মারা গেলেন, উনার সারা পৃথিবী ঘুরে উনি আর কি অনেক জিনিস কালেক্ট করেছিলেন, অনেক বহুমূল্য জিনিস কালেক্ট করেছিলেন। আর যিনি মানে নিজেই একজন স্কলার, উনি যখন একটা জিনিস কালেক্ট করবেন তো এটার তো মূল্য ওনার অবশ্যই জানাই আলাদা। থাকবে, হুম। আলাদাই থাকবে। তো উনি যাই কালেক্ট করেছেন ভীষণ বহুমূল্য ছিল। তো উনি মারা যাওয়ার পরে জিনিসগুলো সব রিলেটিভস এর মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়, কারণ ওনার ছেলেমেয়েরা বোধহয় বাইরে থাকতো, আমি জানি না ঠিক কি ছিল। তো আমার যে এক্স প্রফেসর ছিলেন উনি ওনার রিলেটিভ ছিলেন, তো উনার মধ্যেও ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছিল, উনার ভাগেও অনেক কিছু পড়েছিল। তো একদিন আমরা এরকম একটা ব্রেনস্টর্মিং সেশনে গেছি ওই রিপোর্টটার জন্য। তখন উনি বললেন যে তোমাদের যা যা লাগে নিয়ে যাও। তো উনি দেখালেন যে বাগানের মধ্যে অনেক পাথর পড়েছিল।
আর শঙ্খ টঙ্খ ছিল। তো তার মধ্যে একটা খুব সুন্দর নীল রঙের শঙ্খ ছিল, এটা আমার চোখ থেকে এখনো যায়নি। তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমার আগেই এটা অন্য কেউ নিয়ে নিয়েছিলেন, তো আমার একটু মন খারাপ তো হয়েই ছিল। যাই হোক, তারপরে সবাই নিয়েছে, আমিও তখন কিছু পাথর উঠিয়েছি, উঠিয়ে নিয়ে বাড়িতে এসেছি। এসে আমার যে হেল্পার, ওকে আমি বললাম তুমি একটু জল দিয়ে রেখে দাও, মাটিতে ছিল তো, আমি পরে এগুলোকে ধুয়ে গুছিয়ে রাখবো। তো ও যথারীতি করে চলে গেছে। তারপর আমি যখন ধুয়ে ধুয়ে উঠাচ্ছি, উঠিয়ে আমি মানে পাথরগুলো দেখছি আর কি। একটা পাথর ছিল ভীষণ সুন্দর প্যাটার্ন, এটা ওখানেও যখন আমি দেখছিলাম, বারবার ওঠাচ্ছিলাম, রাখছিলাম যে এই তো ছোট পাথর, নেবো কি নেবো না, তারপর না নিয়েই যাই। তো বাড়িতে এসে আবার এই পাথরটাকে দেখছি, দেখে বারবার ভাবছি এটা কি। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম, দেখো এই পাথরটা এত সুন্দর, এত সুন্দর প্যাটার্ন, কোত্থেকে মানে এরকম প্যাটার্ন কি করে হতে পারে। ও দেখেই বলল, তুমি কি পাগল, এ তো নারায়ণ শিলা। আর বাবা, আমি বললাম, নারায়ণ শিলা? আমি তো এরকম নারায়ণ শিলা কোনোদিন দেখিনি। আমরা সবসময় দেখেছি কালো কালো যে গোল। গোল নারায়ণ শিলা হয় কোষ্টি পাথরের, ওই শিলাগুলো শিলংয়েও অনেকের বাড়িতে পুজো হয়েছে, ওটার সাথেই আমাদের ইয়ে ছিল আর কি। তো গেল, তখন আমার মাথায় আসলো, ঠিক আছে একটু রিসার্চ করে দেখিও, বারবার বলছি নারায়ণ শিলা, তাও আমার বিশ্বাস হচ্ছে না। তারপরে আমি গিয়ে রিসার্চ শুরু করলাম আর কি, করে যখন দেখলাম ঠিকই উনি হলেন গিয়ে সুদর্শন চক্র নারায়ণ শিলা। কারণ নারায়ণ শিলা তো অনেক রকম হয়, ওই নারায়ণ শিলা হলেন গিয়ে একটা রেয়ার নারায়ণ শিলা আর কি বলছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে আমি কী করলাম, এটার ফটো উঠিয়ে আমি একজন পুরোহিতকে পাঠালাম কনফার্ম হওয়ার জন্য। তো উনিও দেখে বললেন এই নারায়ণ শিলা, আর বেশ রেয়ার, খুব কম জনের বাড়িতেই থাকে এটা। তো আমি ওনাকে পেয়ে কি করব কি না বুঝে উঠতে পারছি না আর কি। তো তারপরে ভাবলাম, আমি না পুজো করি, না কিছু করি, না নিয়ম কানুন জানি, করবোটা কি। তারপরে আমার কাছে না ওই পেতলের একটা শোপিসের মতো একটা বাটি হুম, ছিল। ঠাকুরের তো পুজো করি না, আমার মানে ওই সাধনও নেই। তো ওটার মধ্যে ওনাকে রেখেছি প্রথমে, রেখে জল আর তুলসী দিতাম রেগুলার। আচ্ছা, তারপরে এটা যেটা হলো, এটার মধ্যে থেকে আরেকটা পাথর বেরোলো, ওটাও নারায়ণ শিলা, দুটো। সেটা ওরকম না, সেটা নর্মাল একটা নারায়ণ শিলা। তো দুজনই আছেন, জল আর তুলসী দিতে শুরু করলাম। এরপর আমরা যখন একবার পুরী গেছিলাম লিঙ্গরাজ টেম্পলে, তো ওখানে বাইরে আর কি খাদা বিক্রি হয়, পাথরের খাদা এনেছিলাম ওনার জন্য। তো ওই খাদাতে বসিয়ে রেখেছিলাম দুজনকে, আর ওই দিতাম। এরপরে আমি সিংহাসন কিনেছি, হলুদ বস্ত্র কিনেছি, কিন্তু আজ অবধি ওনাকে সিংহাসনে বসানো হয়নি, কিছুতে আচ্ছা, এটা আচ্ছা, হয়ে আচ্ছা। উঠছে না। কিন্তু আপনার হৃদয় সিংহাসনে উনি বসেছিলেন, এবং জানি না। সবচেয়ে বড় কথা হলো যে যেটা আপনি নেবেন ভেবেছিলেন হ্যাঁ, সেটা ছিল আরেকজনের জন্য, হ্যাঁ, কিন্তু তিনি বসেছিলেন আপনার জন্য। হ্যাঁ। সেই কারণে আপনার কাছেই আপনার মতো করে তিনি এসছেন, এবং পরে বুঝতে পারলেন, আপনি বুঝতে পারলেন যে কতটা দুর্মূল্য সেটা। কতটা দুর্বল, আমি তো চিনতেও পারিনি, আমি তো জানিও না, মানে এতই অজ্ঞ, মানে মানে অদ্ভুত একটা। আমাদের সমস্ত ইচ্ছা অনিচ্ছার বাইরে তার ইচ্ছেটা কাজ করে। একেবারে, ঠিক। একেবারে। এরপরে শুনুন কি হলো, তারপরে আমি শুনতে পেলাম, আমি এটা বলে দিয়েছিলাম আমার এই প্রফেসরকে হুম, যে এটা একটা নারায়ণ শিলা। তো উনি খুব সুন্দরভাবে আমাকে বলেছিলেন, উনি কিছু মাইন্ডও করেননি। তারপরে যেটা শুনলাম, ওনার ঘরে এটা নিয়ে কথাবার্তা হয়েছিল, ওনার রিলেটিভরা বোধহয় বলেছে, তুমি কি করে এত কেয়ারলেস হতে পারলে যে এটা দিয়ে দিলে। হুম, হুম, হুম। উনিও তো জানতেন না, ওনার তো জানার কথা না, আমারও জানার কথা না, মানে জানার কথা না বলবো না, উনি জানতেন না, আমিও জানতাম না। তারপরে আমার মধ্যে একটা গিল্টি ফিলিং কাজ করতে শুরু করলো যে এটা ওরা মানে ওদেরকে বোধহয় দিয়ে দেওয়া উচিত, আমার কাছে রাখা উচিত না, কারণ হুম, আফটার অল হুম, ওদের হুম, কাছ হুম, থেকেই পাওয়া, এটা হুম, ওনার হুম। কাছ থেকে পাওয়া। দাদা বিশ্বাস করবেন না, আজ অবধি আমি এটা দিতে পারিনি। কিছু না কিছু ভাবে উনার ওখানে যাওয়া হয় না, হয় উনি থাকেন না, বা আমি থাকি না, নয়তো কিছু একটা প্রবলেম হয়ে যায়। তারপর থেকে আমি এই প্রচেষ্টাই ছেড়ে দিয়েছি যে দেব, কারণ উনার ইচ্ছে ছাড়া, নারায়ণ ইচ্ছে ছাড়া তো এক পাতাও নড়বে না, একটা পাতাও নিশ্চয়ই, নড়বে না। নিশ্চয়ই। উনার যেদিন ইচ্ছে হবে সেদিন যাবেন, বা উনার যদি ইচ্ছে থাকে আমার কাছে থাকবেন, থাকুন। তো আমি ওটা বলি, ওখানেই ছেড়ে দিয়েছি আর কি, আর প্রচেষ্টা করি না। কারণ এটা একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, অনেক চেষ্টা হয়েছে এটা নিয়ে, কিন্তু না, কিন্তু অসম্ভব, উনার ইচ্ছে ছাড়া অসম্ভব কিছু কাজ করা, এটা এক পা এগোনো যায় না। দেখুন, আপনি প্রতিদিন যেখানে বেরোতে চান বেরোতে পারেন, যেটা আপনি খাদ্য হিসেবে গ্রহণ করতে চান গ্রহণ হুম, করতে পারেন, হুম। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আপনার বা আমার কারোরই আয়ত্তের মধ্যে নেই, না। এবং সেটা যে সত্যি সত্যি ঈশ্বর নির্দিষ্ট, হ্যাঁ, ঈশ্বর নির্দেশিত, আপনার এই বারবার ব্যর্থতায় তার প্রমাণ। এক্স্যাক্টলি।
আর কখনো কখনো এটাও ভাবতে খুব ভালো লাগে, যার জিনিস ছিল উনি তো একজন ভীষণ মহান একজন ব্যক্তিত্ব ছিলেন, উনার কাছ থেকে জিনিসটা পাওয়া, উনার মানে কালেক্ট করা, উনার আনা একজন জিনিসটা পাওয়া, এটাও মনের মধ্যে কিন্তু একটু ভালো লাগে আর কি কখনো অবশ্যই ভাবতে। অবশ্যই একজন মানে গুণী মানুষের গুণী স্পর্শ মানুষ। সেখানে রয়েছে। তবে ওই আর কি, উনি যতদিন থাকবেন, আপনি যেটা বললেন, উনার ব্যর্থতাটা যে কতটা হতে পারে, উনার ইচ্ছে ছাড়া ব্যর্থতাও হয় না, উনার ইচ্ছে ছাড়া কাজও এগোয় না, সব শত কিছু। চেষ্টা করলেও নিজেকে একেবারে অক্ষম লাগে। হ্যাঁ, একেবারে। অথচ আমরা জানি এটা কিছুই না হয়তো, কত ইজি, জাস্ট নিয়ে চলে যাব, এবং দিয়ে আসবো। এবং এটাই তো কিন্তু এটাই তো অলৌকিকতার চরম জায়গা, চরম একদম, স্থান। একদম। এই যে আমরা বলি দর্শন করব ঠাকুরকে, আজকে দর্শন করতে যাব কোনো তীর্থস্থানে। এটারও আমার না একটা এক্সপেরিয়েন্স হয়েছে। এক তো মা কামাখ্যার সাথে হয়েছে, যতদিন উনি যাননি দর্শন হয়নি। আরেকটা ঘটনা আমি বলবো, যেখানেও এরকম হয়েছিল। মানে আমরা যদি ভেবে থাকি যে আমরা দর্শন করতে যাব, উনার ইচ্ছে না হলে কোনোদিন দর্শন হবে না। হুম, আমরা যতই উনার মানে দোরগোড়ায়ও যদি পৌঁছে যাই, তাও উনি দর্শন দেবেন না। আমার সাথে এরকমও হয়েছে। আচ্ছা। একটা ঘটনা বলছি। তখন আমি পুনেতে, আমার দাদা, ছোট দাদা যে, উনার অকাল মৃত্যু হয়েছিল 2022-এ। কম বয়সে মারা গেছিলেন, আর আনএক্সপেক্টেডলি। তখন উনি একা ছিলেন। তো উনার কাজগুলো আমাকে কমপ্লিট করতে হচ্ছিল। যেকোনো কারণে আমার বড় দাদা যেতে পারেননি। উনার চাকরি ঘটিত ব্যাপার ছিল। তো আমাকে যেতে হয়েছিল। গিয়ে আমাকে ওই ওখানে থেকে কমপ্লিট করতে হচ্ছিল। কারণ লিগ্যাল ব্যাপার আছে, আ কাস্টমার জড়িত ব্যাপার আছে, অনেক কিছু, ব্যাংক জড়িত ব্যাপার ছিল। থেকে না করলে হয় না। তো যেটা হয় আরকি, এক তো দাদা মারা গেছেন, উনার বাড়িতে আছি। আর মনটা ভীষণ খারাপ থাকতো। মানে একটা কাজ তো করতাম ঠিক আছে, কাজ করতে হবে। তো কাজ একেকটা করে কমপ্লিট করছি। আর করে তারপরে আ তখন যেটা হয়, মনটা খুব দুর্বল থাকে, মনে হয় ঠাকুরকে একটু প্রণাম করে আসি। ততই ভাবি ঠিক আছে, ঠাকুরকে কোয়েশ্চেন থাকুক না কেন? কিন্তু ওই সময়টা না, সাধারণ মানুষেরও একটা আস্থা জেগে ওঠে ঠাকুরের প্রতি। একটা হুম? আত্মসমর্পণ। হ্যাঁ, আত্মসমর্পণ, মানে পুরোপুরি সারেন্ডার। একদম ঠিক বলেছেন আপনি। পুরোপুরি সারেন্ডার করা উনার কাছে। তো একটা কাজ শেষ হচ্ছে, তখন মনে হতো এটা তো ঠাকুর ছাড়া সম্ভব ছিল না। উনাকে একটা গ্র্যাটিটিউড জানানো, একটু প্রণাম করা। তো যাই, গিয়ে প্রণাম করি। তো এই এরকম একদিন এরকম হয়েছে যে একটা কাজ শেষ হয়েছে, ভাবলাম পুনেতে একজন দগড়ু শেঠ গণপতি বলে আছেন। ভীষণ মাহাত্ম্য উনার। আর খুব বিখ্যাত। অনেক লোক আসেন, ভীষণ ভিড় থাকে সবসময়। তো উনার নামটা পড়েছিল এই কারণে যে দগড়ু শেঠ হালুয়াই বলে একজন, আর উনার স্ত্রী, দুজন মিলে এই গণপতিকে ইনসার্ট করেছিলেন। এই কারণে নামটা পড়েছিল আরকি। তো আ আমি ভাবলাম ঠিক আছে, উনাকে একটু প্রণাম করে আসি। কোনোদিন যাইনি আমি। তো আমি ড্রাইভ করে চলে গেছি ওখানে। গিয়ে যাচ্ছি ওই মন্দিরের সামনে, কোনো পার্কিং এর বিশেষ সুবিধা নেই। একটু দূরে করতে হয়। হেঁটে আসা যায়। ওইদিন আমি ৪-৫ কিলোমিটারের মধ্যেও একটা পার্কিং স্লট ফ্রি পাইনি। এত চেষ্টা করলাম, কোনো জায়গায় আমি পার্ক করতে পারিনি। আমাকে বাধ্য হয়ে গাড়িটা ঘুরিয়ে বাড়ি চলে আসতে হলো রিটার্ন। মানে দর্শন তো দূরস্থান, আমি গাড়ি থেকেই নামতে পারিনি। গাড়িটা না রাখা গেলে তো যাওয়া সম্ভব না। না। তো তখনই আমার মনে হয়েছিল যে উনার ইচ্ছেই ছিল না সেদিন আমাকে দর্শন দেওয়ার। উনি নইলে কিছু একটা ব্যবস্থা করেই নিশ্চয়ই। দিতেন। তারপরে চলে গেছি। পরের দিন আমারও একটু জেদ ছিল। ভাবলাম না, আমি যাবো দর্শন করতে। তো উনিও হয়তো এটা টেস্টই করছিলেন আমাকে, যে দেখি তোর ভক্তিটা কতটুকু। পরের হ্যাঁ? দিন আবার সে পরের দিন আসে কিনা। হ্যাঁ, হাসে কিনা। তো পরদিন আমি আবার গেছি। তখন আমি আর গাড়ি নেইনি। কারণ আগের দিনের এক্সপেরিয়েন্স এ মনে হলো না, আমি অটো করে চলে যাব। তো অটো বুক করে গেলাম। সেদিন কিন্তু দর্শনটা হলো। আচ্ছা। হ্যাঁ, তো এটাই আমি বলতে চাই যে উনার ইচ্ছে ছাড়া হয় না না, একদমই কিচ্ছুই। নয়। একেবারেই। একদমই নয়। ওই সময়ের আরেকটা ঘটনা বলছি। তো একটা কাজ শেষ হওয়ার পরে পুনেতে আমি আছি। তো ৭ দিনের একটা পিরিয়ড ছিল। যখন তারপরে আরেকটা কাজ হবে আরকি। তো একটু গ্যাপ ছিল, তো আর বাড়িতে থাকতে ভাল লাগছে না। ওই দাদার কথাই মনে হবে। তখন ভাবলাম না, আমি শিরডি যাই। শিরডি আমি যাইনি কোনোদিন। যা ভাবা সেরকমই কাজ আরকি। তো আবার ড্রাইভ করে চলে গেছি। একা, কেউ নেই সাথে। ড্রাইভ করে বেরিয়ে গেছি, পৌঁছেও গেছি। তো শিরডি যখন ঢুকি আর গুগল ম্যাপ ছিল সাথে। শিরডি যখন ঢুকি তখন না আমি দেখতে শুরু করলাম মিরর দিয়ে যে একটা ছেলে বাইকে করে আমাকে কনস্ট্যান্ট ফলো করছে। মানে কিছু দূর যাওয়ার পরে আমি বুঝলাম যে ফলোই করছে। ও পেছন ছাড়ছে না। সেটা আমার ভুল কিনা সেটা পরে বুঝেছি। যাই হোক,
তো চলছে। আমি ভাবলাম মানে ভয় পেয়ে গেছি। একা একটা জায়গায় ১ম বার এসছি। কি হচ্ছে আমার সাথে? ছেলেটা পেছন, পেছন আসছে। কোনো ক্রমে হোটেল পৌঁছে যাই। ওটাই আমার মাথায় চলছে। স্বাভাবিক, স্বাভাবিক। আর একদম একা। তো যাই হোক গুগল ম্যাপ ধরে হোটেলে পৌঁছেছি। পৌঁছানোর পরে একটু শান্তি হয়েছে যে লোক আছে এখানে, লোক থাকবে। তো গাড়ি থেকে যেই নেমেছি আমি, সাথে, সাথে ছেলেটা আমাকে বলছে, "তোমার গাড়ির অয়েল ট্যাঙ্ক ফেটে গেছে। তুমি এখনই যদি রিপেয়ার না করো পুরো ট্যাঙ্ক খালি হয়ে যাবে।" আমি ১ মিনিটের জন্য না একদম হতবাক হয়ে গেলাম। আমি আসলাম কি করে? মানে খুব ডেঞ্জারাস ব্যাপার হুম, এটা। হুম, হুম, অনেক কিছু হতে পারত হুম। আমার সাথে। অয়েল ট্যাঙ্ক ফেটে যাওয়া মানে সাংঘাতিক ব্যাপার। আর তারপরে আমি ভাবলাম যে ছেলেটা পুরো হোটেল অব্দি আসলো আমাকে এটা বলার জন্য। আমার তখনও দর্শন হয়নি সাই বাবার। উনি উনার প্রেজেন্সটা কিন্তু অবশ্যই, অবশ্যই। আমরা তো কত কিছু দেখে এড়িয়ে যাই। হ্যাঁ, হয়তো বললে ভালো হয় কারোর। কেউ একজন পিঠে একটা ব্যাগ নিয়ে যাচ্ছেন। ব্যাগের কোনো একটা পোরশন হয়তো খোলা আছে। হ্যাঁ, আমি বলতেই পারি, "দাদা লাগিয়ে নিন।" তোর দরকার নেই। বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে আমারও তো কি যাচ্ছে। প্রয়োজন হ্যাঁ, আছে?" কিন্তু সেক্ষেত্রে সাই বাবার এতটাই দায়বদ্ধতা আপনার প্রতি একেবারে। যে তাকে দিয়ে আপনাকে সে ফলো করিয়ে আপনাকে সাবধান করে দিয়ে কাজটা করিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে ছেলেটা বলল, "আমি তোমাকে নিয়ে যাবো। আচ্ছা। ওয়ার্কশপ আছে সামনে।" বাই দ্যাট টাইম হোটেলের ম্যানেজারও বেরিয়ে এসছেন। উনি বলছেন, "ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তুমি যাও। তোমার রুম থাকবে। তুমি ওয়ার্কশপে যাও ওদের সাথে। ওরা তোমাকে দেখিয়ে দেবে সব।" তারপরে ছেলেটা আরো কয়েকজন ড্রাইভারও ছিলেন ওখানে। আচ্ছা, আচ্ছা। তো ওদের মধ্যে থেকে একজন আর ওই ছেলেটা ২ জন বাইকে করে আগে গেল আর আমি পেছন, পেছন গাড়ি নিয়ে গেলাম। ওয়ার্কশপে নিয়ে গেল। ওদেরকে বলে দিল ঠিক করে দিতে। উনি বাইরে থেকে এসছেন এটাও বলে দিল যে ঠিক করে দেবে। তারপর কোনো যেন অসুবিধা না হয়। উনি একা এসছেন, একা চালাচ্ছেন গাড়ি। এটাও বলল। তো অবিশ্বাস্য একদম। তো তারপরে ২ ঘন্টার মধ্যে আমার গাড়ি ঠিক হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। আমি বললাম, "আমার তো দর্শন কি করব?" উনি তো উনার প্রেজেন্সটা একেবারে ফিল করিয়ে দিলেন। যে কোনো প্রবলেম হলে আমি আছি। আমার ঠিক মনে হচ্ছিল এই ঘটনাটা হ্যাঁ। তখন। বুঝলেন তো? তারপরে যাই হোক আসলাম হোটেলে খুশি, খুশি হোটেলে এসে তখন ফ্রেশ-ট্রেশ হয়ে ভাবলাম ঠিক আছে দর্শন করে আসি। আমার আবার পরের দিনের স্লট ছিল। ওই যে দর্শনের তো হুম, স্লট হুম, নিতে হয়। আমি তো হুম, হুম, জানি না তো কি হবে কি না, দর্শন হবে কি না। তো স্লট বুক করে নিয়েছিলাম পরের দিনের। ওইদিন তো ফ্রি হয়ে গেলাম আগের হুম, দিনই। হুম। তো ৪টে বাজে তখন আমি ভাবলাম না একটু যাই দেখি কি চারদিক দেখি তো নি। তো গিয়ে আম একটা মানে হোটেল থেকে খুব কাছে ছিল। তো একটা গেট দিয়ে ঢুকেছি। গেট নাম্বারটা আমার খুব একটা মনে নেই। তো গার্ড দাঁড়ানো ছিল। আমি বললাম কি, "আমি দর্শন করতে পারবো?" একদম খালি। আচ্ছা। তো বললাম, "দর্শন করতে পারবো?" বলে, "হ্যাঁ, যাইয়ে।" তো আমি গিয়ে পুরো একদম বিগ্রহের সামনেই গিয়ে দাঁড়ালাম আরকি ওইদিন। দর্শন হয়ে গেল। খুব ভালো দর্শন হলো। হয়ে আমি আসলাম। তারপরে গিয়ে ওদের প্রসাদালয় আছে ওখানে। প্রসাদ খেলাম, ঘুরে-টুরে দেখলাম। প্রসাদ কিনলাম বাড়ির জন্য। আচ্ছা, কিনে তারপরে নিয়ে আসলাম। পরের দিন আবার যে স্লটটা ছিল ওই স্লটে গিয়ে আবার দর্শন করলাম। আচ্ছা, করে তারপরে এসে হোটেলে এসে মনে হলো আমার তো কালকে গেলেও হয়। কারণ হলো গিয়ে কারুর কাছে না আমি ত্র্যম্বকেশ্বরের কথা শুনেছিলাম। হুম, মনে হলো দেখি তো যেতে পারি কিনা। হুম। তো হোটেলে জিজ্ঞেস করলাম, ওরা বলল ওখান থেকে বাস যায়, ট্যাক্সি যায়, তুমি যেরকম করেই যেতে পারো। তখন একটা জায়গা বলে দিল আরকি, ওখানে গেলে তুমি বাস-টাস পেয়ে যাবে, ট্যাক্সিও পেয়ে যাবে। তো গেলাম। গিয়ে দেখলাম আচ্ছা বাস তখন যাবে। ১ আচ্ছা, ঘন্টার মধ্যেই আচ্ছা, একটা বাস ছাড়বে। আমি বললাম, "কোনো জায়গা আছে?" বলল, "হ্যাঁ, আছে। সিট আছে, তুমি যেতে পারো।" তো গেলাম ত্র্যম্বকেশ্বরে। আচ্ছা। তো ত্র্যম্বকেশ্বরে যাওয়ার পরে ওখানেরও একটা ছোট্ট ঘটনা বলি। মানে ত্র্যম্বকেশ্বরটা একটা মানে অপূর্ব একটা পবিত্র স্থান। কি যে শান্তি ওখানে গেলে পাওয়া যায় সেটা মানে না গেলে বোঝা যায় না। মানে একেকটা জায়গা না একেকটা মাহাত্ম্য আমি হুম, দেখেছি। হুম, যেমন শিরডিতে প্রচন্ডভাবে এনার্জি। রাত-দিন এনার্জি ফ্লো করছে বিশাল। কামাখ্যা একটা অন্যরকম শক্তি। ত্র্যম্বকেশ্বরে শান্তিই শান্তি চারদিকে। একেবারে শান্ত চারদিক। মানে আম আদিদেবের যে একটা মাহাত্ম্য আছে না একদম শান্ত রূপ যেটা, হুম, হুম। মনে হয় উনি ধ্যান একদম স্তব্ধ রূপ। ধ্যান স্তব্ধ রূপ। ঠিক কথা। তো গেলাম। আর সোমবার ছিল না। সোমবারে ভিড় হয়। আর তারপরে আম দেখলাম লাইন-টাইন একেবারেই নেই। গেলাম ভেতরে। আর আমার না হাঁটুতে একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো হাঁটুতে প্রবলেম আছে। আচ্ছা, তো আমি যেখানেই যাই আমি দাঁড়িয়ে প্রণাম করি। এরকম করে দাঁড়িয়ে করি। আমি বসাটা এভয়েড করি। কারণ একটু প্রবলেম হয় আমার। সেটা নিয়েও বলব একটা আচ্ছা। ঘটনা। যাই হোক তো আমি গেলাম ওখানে। তো ওখানের মন্দিরটা যে ত্র্যম্বকেশ্বরের, এটার তো একটা ইউনিকনেস আছে কিন্তু। ওখানে ত্র্যম্বকেশ্বর নামটাই হলো গিয়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ ৩ জন আছেন। হুম, হুম। আর শিবলিঙ্গটা একটু নিচু। আচ্ছা। জলের মধ্যে নিচু। যেরকম হুম, হুম, শিবলিঙ্গ উঁচু থাকে হুম, হুম, এরকম না। হুম, এটা হুম। নিচু জলের মধ্যে। এত অপূর্ব, খুব সুন্দর।
তো আর একটু ঘরটা যেখানে রাখা হয়েছে গৃহটা, গর্ভগৃহটা একটু নিচে সিঁড়ি দিয়ে নামতে হয়। তো ওখানে আমাদের পারমিশন নেই হুম, যাওয়ার। তো ওই জায়গাটা, ঘরের ঢোকার রাস্তাটা, সিঁড়ি দিয়ে নামার যে জায়গাটা, ঠিক তার মুখটাই একটা পাথর দিয়ে আটকানো। আচ্ছা তো সবাই না ওই পাথরেই মাথা টেকে আচ্ছা আর প্রণাম করে। আর যারা স্পেশাল পুজো টুজো দেয় ওরা ভেতরে যেতে পারে। তো আমি তো স্পেশাল পুজো দিইনি, আমি জাস্ট প্রণাম করেই বেরিয়ে আসছিলাম। তো প্রথম একবার দর্শন করলাম, প্রণাম করলাম, দিয়ে একটু ফিরলাম, মনে হলো না একটু কম দেখেছি বোধহয়, আর একটু দেখে আসি। মানে মনটা ভরলো না। হ্যাঁ, ঠিক। ভীষণ সুন্দর লাগছিল, খুব ভালো, মানে এখনো আমার চোখে আর কি পুরো ইয়ে করছে, জল করছে। গেলাম, গিয়ে ঠিক এরকম করে দাঁড়িয়েছি, তো প্রণাম করে এরকম দাঁড়িয়েছি, হঠাৎ আমার মনে হলো কেউ মাথা এরকমটা ধরলো, ধরে ওই মানে এক্সারসাইজ করলে যেরকম হুম, মাথা হুম, নামাই হুম, না, হুম। এরকম করে ধরে আমার পাথরের মধ্যে মাথাটা ঠেকিয়ে দিল। উঠলাম, আমি ঠিক আমার মনে নেই এখন, আসলে এই পাথরটার দুদিকে না দুজন ইয়ে দাঁড়ানো, সিকিউরিটি, একজন আচ্ছা মহিলা একজন পুরুষ, ওদের মধ্যেই কেউ ছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা করেছিল, আমার ঠিক এখন মনে নেই ভদ্রলোক করেছিলেন না ভদ্রমহিলা, কিন্তু কেউ একজন এরকম করে পুরো আমার দুজনের মধ্যে একজন করলো। আচ্ছা। তারপরে আমি যখন উঠলাম, ওরা দুজনই আমার সাথে এরকম করলো। আমি না একটু মানে অস্বস্তি হয়েছিল আমার এই জায়গাটার, কারণ এটা তো ওদের প্রোটোকলের বাইরে। ওরা তো কাউকে মাথায় ধরে এটা করাতে পারে এটা না। হ্যাঁ, এটা করাতে পারে না। কিন্তু তারপরেই আমার যেটা মাথায় হলো, যেটা কি আদিদেবী করালেন? যে প্রথমবার এসে তুমি মাথা না নুয়ে চলে গেছো। এটাও কিন্তু মাথায় পরে এসেছিল। ঠিক ঠিক ঠিক। কারণ ওরা এটা কখনো করে না। কোনোদিন কোনো মানে এরকম এটা ঘটনা ঘটেনি। শোভনীয় নয়। শোভনীয় নয় আরকি। তো আমি এটাও বলতে পারছি না কে করেছে। আমার একেবারেই মনে নেই। আসলে করেছেন তাদের মধ্যে কেউ, হুম। কিন্তু তাদের দিয়ে করানো হয়েছে। একদম আমার সেটাই মনে হয়েছে। আর অন্য লোকেরাও না দেখছিল কিন্তু এরকম। কেউ কিছু কমপ্লেইন করেছে বা কিছু বলল, এটাও কিন্তু হুম, হয়নি। হুম, আমি ওঠার পরে দেখছি দুজনেই এরকম করে আমার দিকে তাকিয়ে রয়েছে, হুম, এরকম করে। হুম, হুম। তো আমার কিছু বলার নেই যে কিছু বলবো। সত্যি সেটাও খুব নেই। খুব অবাক। অদ্ভুত একটা, অবাক হ্যাঁ, করা। তো আমার এটাই মনে হলো যে হয়তোবা তিনি ভেবেছেন যে তুই আমার কাছে এসেছিস, আমার দুয়ারে এসে মাথা না নুইয়ে চলে যাবি, প্রণাম না করে, সেটা তো হবে না। ঠিক ঠিক ঠিক। সেটাই হয়তো হয়েছে। মানে সবকিছুর একটা পজিটিভ সাইড থাকে। অবশ্যই সেটাই দেখা ভালো। অবশ্যই তো আর কারণ দর্শনটা তো খুব সুন্দর হয়েছে আমার। অবশ্যই, এবং তো আপনি এটা সেখানে গিয়ে আপনার জিনিসটা ভালো লেগেছে বলে, জায়গাটা ভালো লেগেছে বলে আপনি আবার গেছেন, হ্যাঁ, এবং সেটা কিন্তু তার দৃষ্টি এড়ায়নি, এবং সেক্ষেত্রে বলেছিলেন যে হয়তো এসছু যখন আরেকবার, তখন মাথাটা নুইয়েই যাও। হ্যাঁ, সেই সেটাই। কাজটি হলো। সে কাজটি হয়েছে। ওটাই আরকি ধরে নিলাম। যাই হোক, এইটাও একটা ঘটনা ঘটেছিল। তারপরে ১ মাসের মাথায় না, তখনও পুনেতেই ছিলাম। ১ মাসের মাথায় আবার আমার মনে হলো না আমি একবার শিরডি ঘুরে আসি। কেন জানি না, একটা আচ্ছা। ভীষণ মন থেকে। হুম, তো সেবার আমি আর গাড়ি নিইনি। একটা তো ছিলই, একটা ছোট হলেও একটা ট্রমা ছিল মাথার মধ্যে যে নেব না। তখন আমি কি করলাম, ওখান থেকে পুনে থেকে না বাস যায়, নাইট সুপার যায়, গিয়ে সকাল পৌঁছে দেয়, ৫টা নাগাদ পৌঁছে গেল। তারপরে ধরুন আপনি দুপুরবেলা রিটার্নও আসতে পারেন। এরকম ব্যবস্থাও আছে। তো আমি গেলাম, নাইট সুপারে গিয়ে ৫টা নাগাদ, ৫টা সাড়ে ৫টা নাগাদ পৌঁছে গেলাম। ভাবলাম একটু ফ্রেশ হয়ে আমি চলে যাব মন্দিরে দর্শন করে। তারপর আমি একটা বাস ধরে রিটার্ন আসবো। এইভাবে আমি টিকিট কেটেছি। তো গেছি, মন্দিরে গেছি। ও মা! গিয়ে সেদিন যা অবস্থা, আমি পুরো মানে এত লাইন কোনোদিন দেখিনি। সেদিন আমার একটা ক্যালকুলেশনেই ভুল হয়েছিল। সেদিন ছিল বৃহস্পতিবার। আর সেটা তো সাই বাবার দিন। হ্যাঁ, তো সেটা আমি খেয়ালই খেয়াল ছিল করিনি না। আসার সময়। দাঁড়িয়েছি, মানে আমি ১ম থেকে বলতে পারেন আমি ৩ নম্বর রুমে দাঁড়িয়ে আছি হুম, আরকি। আমার পরে আরো ২ টো রুম ক্রস করে তারপরে যে ঘরটা যেখানে বিগ্রহ রাখা ওই ঘরটা আছে। ওখানেও লাইন। তো বললাম না, এবার আর দর্শন হবে না। তো যাই হোক, ভাবলাম ঠিক আছে। আমি তখন লাইনে দাঁড়িয়ে আছি ১১টা বাজে। আমার টার্গেট ছিল ১২:১৫ কি ১২টা নাগাদ আমি বেরিয়ে যাব। হুম, কারণ তা না হলে বাস ধরতে পারব না। যদিও বাস স্ট্যান্ড খুব কাছেই ছিল। আ ঠিক আছে। তো ১২:১৫ বেজে গেছে। তখন আমি ভাবলাম না, হবে না। তখন ওখানে না ওই গেট থাকে যেগুলো দিয়ে বের হওয়া যায়। হুম। কারণ আর সিকিউরিটিরা থাকে, ওরা বের করে দেয়। তো ওখানে অনেকে তো অসুস্থ হয়ে যায়, অনেকে টাইম থাকে না, যেরকম আমার অতক্ষণ ছিল না। দাঁড়ানো একটা বড় কথা। হ্যাঁ, দাঁড়ানো হুম, খুব সাংঘাতিক ব্যাপার। তো আমি বললাম সিকিউরিটিকে, আমার বাস আছে, আমাকে প্লিজ বের করে দাও। ওরা বের করে দিয়ে দিল। তো ভাবলাম ১২:১৫ বাজে, একটু মন্দির চত্বরটা ঘুরেই তারপরে বাস স্ট্যান্ডে চলে যাব। জিনিসও ছিল না সাথে খুব একটা। তো একটাই ব্যাগ ছিল। তখন মন্দির চত্বরটা ঘুরছি। হঠাৎ দেখি একজন ভদ্রমহিলা একটা জায়গায় বসে না, একটা দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। আমি বললাম, "কি হলো ব্যাপারটা?" মানে বুঝতে পারছি না। আমি কিউরিওসিটি হলো। গেলাম।
গিয়ে মানে উনার পেছনে দাঁড়ালাম। ওমা! দেখি মানে সাই বাবাকে দেখা যাচ্ছে। মানে সাই বাবার গৃহটা হুম, যেটা মানে যেখানে উনার ইয়েটা আছে, মূর্তি আছে, ওই উনার বাঁদিকটা আমরা উনার দিকে ফেস করলে আমাদের ডান দিক। উনার বাঁদিকের একটা জানলা আছে বাঁদিকে। হুম, এটা খোলা। আর এই ভদ্রমহিলা ওই দিক থেকে দেখে উনাকে দেখছেন, দর্শন করছেন আর হাসছেন। আমি বললাম, "অতীব ভালো, আমার তো এমনি দর্শন হয়নি।" তো ওইদিকে দর্শন হয়ে গেল। মানে অদ্ভুত লাগছিল। আর ওখানে কিন্তু লোকজন খুব একটা ছিল না। আমি জানি না এই জানলাটা কি রোজ খোলা থাকে কি খোলা থাকে না সেটাও জানি না। কিন্তু ওদিন খোলা ছিল। আমারও দর্শন হয়ে গেল এই ভদ্রমহিলার দৌলতে। আপনার দিকে তাকিয়ে হাসলেন বলেই ইঙ্গিত করছেন আমার কাছে এসো, হ্যাঁ, তুমি দেখতে পারবে। হ্যাঁ। হুম, না অদ্ভুতভাবে দর্শন হলো। আমি ভাবলাম এতটুকুই দেখা হুম, যাচ্ছে, হুম, পুরো না। হুম, হুম। এতটুকু দেখা যাচ্ছে উনার বাঁদিকটা। কিন্তু দর্শন তো হলো। অবশ্যই, অবশ্যই। কে পায় দর্শন? অসাধারণ, অসাধারণ। ঠিক আছে? তখন আমি এটাই বলব, মানে দর্শক বন্ধুদেরও বলব, আপনাদের যদি কোনোদিন এরকম অসুবিধা হয় যে গিয়ে আপনি আ লাইনে পড়ে গেছেন, সময় হচ্ছে না, দেখতে পাচ্ছেন না বা দর্শন হচ্ছে না, এরকম তো চান্স একটা নিতে পারেন। আমি জানি না রোজ খোলা থাকে কিনা ওই জানালা। তবে একটু ঘুরে দেখবেন। আপনি কিন্তু চান্স পেয়ে যেতে পারেন। মানে দর্শন পেয়ে যেতে পারেন উনার। উনার ইচ্ছে থাকলে হয়ে যাবে। তো এটা আমি জানলাম আরকি ওই ভদ্রমহিলার থ্রুতে। তো আমি উনাকেও থ্যাংকস দিলাম। মনে। হ্যাঁ, উনি হ্যাঁ। তো খুব ভাববিভোর ছিলেন ওই সময়। আমি উনাকে হুম। ডিস্টার্ব করিনি। তো খুব ভালো লাগলো। খুব আনন্দ। তারপরে চলে আসলাম বাসে করে আনন্দের সহিত। এরকম কিছু ঘটনা ঘটে যায় আমাদের জীবনে, তার কৃপা হ্যাঁ, না চাইতেই চলে আসে। একদম। ঠিক, তো ঠিক। উনি কাউকে যে ফেরান না, সবাই বলে এখনো যারা সাই বাবাকে খুব বিশ্বাস করে, সবাই বলে যে উনি এখনো আছেন। হুম। আর অনেক মনীষীরা উনার দেখাও পেয়েছেন। আসলে এনারা থাকেন, দেহে হয়তো থাকেন না। এই হ্যাঁ, আত্মিক উপস্থিতি তা খুবই প্রবল। এটাই। হ্যাঁ, খুবই প্রবল। আর এটা তো গেলেই ফিল করা যায়। আর কিছু ঘটনা আমরা যখন মানে আমাদের সাথে ঘটে, আমরা হয়তো আমাদের সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সেটা বিচার করতে চাই হুম, না। হুম, হুম, হুম। কারণ আমাদের মধ্যে এটা ক্ষমতাটা নেই। কিন্তু এটা কিন্তু একটু যদি ভালোভাবে বিচার করা যায়, একটু যদি জানালাটা খোলা যায় আমাদের মনের, তখন কিন্তু অনেক আনসার পাওয়া যায় আপনি খুব এটার। সুন্দর বললেন এবং এই সূক্ষ্মতা ব্যাপারটা কিন্তু গভীরতার সঙ্গে সম্পর্কিত। সূক্ষ্মতাকে অনুভব করতে গেলে উপলব্ধির গভীরতা দরকার। ভীষণ। যেটা অবশ্যই আধ্যাত্মিক ক্ষেত্রের আমি মনে করি প্রাথমিক চাবিকাঠি। হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। একেবারেই। আধ্যাত্মিক ব্যাপারটা কি আমি জানি না, এখনো আমার কাছে স্পষ্ট নয়। তবে এসব ঘটনা ঘটার পরে ওই যে মানে কোয়েশ্চেনস যেগুলো ছিল, ওই কিছু আনসার কিন্তু আমি এইসব ঘটনার মাধ্যমেই পেতে শুরু করলাম আরকি। তো ভালো লাগছিল। আমার খারাপ লাগছিল না। না, না, অনেকগুলো নিশ্চয়ই, ঘটনাই নিশ্চয়ই। এই ঘটছিল। ঘটনাগুলোই আপনার লেসন এবং এর মধ্য দিয়ে আপনি আপনার যে আধ্যাত্মিক প্রশ্নগুলো, হ্যাঁ, তার উত্তরগুলো তিনি দিয়ে দিচ্ছিলেন। হ্যাঁ, একদম। কোয়েশ্চেন করতাম না ওরা কে বা কারা? তো প্রত্যেক পদক্ষেপেই মনে হচ্ছিল ওরা কে বা কারা বুঝিয়ে দিচ্ছে। কিছুদিন আগে একজন পর্বত অভিযাত্রী, তার নামটা ভুলে যাচ্ছি, তিনি এসেছিলেন। নামটা বোধহয় অঞ্জন বোস। তিনি নিজেকে নাস্তিকই বলেছিলেন যে, "আমি এসব বিশ্বাস করতাম না।" কিন্তু পাহাড়ে ওঠার ক্ষেত্রে তিনি এমন কিছু একেবারে মৃত্যুর দোরগোড়ায় বলা যায় না। একটা পা মৃত্যুর ঘরে ঢুকে গেছে। হুম, এমন অবস্থা থেকেও সম্পূর্ণ বলা যায় বিজ্ঞানে যার হিসাব মেলে না। হুম। যে তার খাদে পড়ে যাওয়ার কথা, এবং বরফের পুরো একদম গ্লেসিয়ারটা পুরো একদম উঠে চলে এসছে। তার উপরে উনি আছেন একেবারে বেরিয়ে চলে যাচ্ছেন, একেবারে গিয়ে পড়বেন খাদের তলায় একদম। সেই অবস্থায় উনি পুরো একদম দাঁড়িয়ে পড়েছেন। এটা কি অদ্ভুত! তা সুতরাং আমার দর্শকরা যারা এই ভিডিও দেখেছেন তারা রিলেট করতে পারছেন। উনারা কারা? দেবীরা কারা? এই যে প্রশ্নটা আপনার কাছে আপনার মতো করে তারা কিন্তু উত্তর দেবেন। একদম। যে উত্তরটা আপনার কাছে গ্রহণযোগ্য সেই সেইভাবে আপনার কাছে সেই সোর্সটা তারা পাঠান। কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পান, কেউ কোনো তীর্থযাত্রায় গিয়ে তার মতো করে সেই পরিস্থিতির মধ্যে তার উত্তর পান। হুম, আপনি যেভাবে পেয়েছেন। ঠিক। ঠিক, কারণ আমার ল্যাঙ্গুয়েজে যদি ওরা না বোঝান আমি তো বুঝবো না। ঠিক। ওটাই হচ্ছে কথা। এখন যে ঘটনাগুলো বলছি সেগুলো আমার পিএইচডি চলাকালীন। তো আম আমি মাস্টার্স করেছি বায়োফিজিক্সে, সেটা অনেক বছর আগে। আর পিএইচডিটা খুব রিসেন্টলি করেছি। তো আমি মিউজিক থেরাপি নিয়ে কাজ করছি। আর মিউজিকে আমি ট্রেইনডও হিন্দুস্তানি মিউজিকে। আর বায়োফিজিক্স আমার সাবজেক্ট ছিল, মাস্টার্স ছিল বায়োফিজিক্সে। তো আমার মিউজিক থেরাপি নিয়ে যখন কাজ করছি, তখন না এটা একটা জায়গায় এসে এটা খুব দরকারি হয়ে পড়েছিল যে
প্রফেশনটাকে যদি এগিয়ে নিতে হয় তাহলে আমার হায়ার স্টাডিজটা দরকার। তখন আমি পিএইচডিতে এনরোল করেছিলাম। আমি করেছিলাম পাঞ্জাবের একটা ইউনিভার্সিটি থেকে আর কি। তো খুব বেশি দিন হয়নি, কিছু বছর আগেই কমপ্লিট করেছি আমি সেটা। তো আমি কাজ করছিলাম হলো ওখানকার একটা ডেস্টিটিউট হোমের মহিলাদের ওপরে। তো ওরা তো মানে জীবনে অনেক কিছু দেখে সয়ে তারপরে এসছেন। আর ইভেন যখন ওরা ডেস্টিটিউট হোমে থাকেন তখনও কিন্তু ওদের অনেক কিছুর সম্মুখীন হতে হয়। সেটা আমি নিজের চোখে দেখেছি যখন ওদের সাথে কাজ করেছি। তো ওদের মধ্যে যারা মানে ডিপ্রেসড পেশেন্ট, মানে ডিপ্রেশনের রোগী যারা ছিলেন, ওদের বায়োফিজিক্যাল আর বায়োকেমিক্যাল প্যারামিটারের ওপরে ভারতীয় সঙ্গীতের যে প্রভাবটা, সেটা আমি স্টাডি করছিলাম। তো তারপর যখন আমি গিয়ে ওই ডেস্টিটিউট হোমের হেড থেকে যখন পারমিশন নিতে গেলাম, উনি তখন আমাকে একটা কথা বলেছিলেন যে, "তুমি তোমার রিসার্চটা করে তো চলে যাবে। এই কয়েকটা দিন ওরা খুব আনন্দে থাকবে। ধরুন ১ বছর কাজ করলে তুমি, বা তুমি আ ১ বছর ৬ মাস মানে ১.৫ বছর কাজ করলে, ওই সময়টা ওরা খুব আনন্দে থাকবে। মিউজিক্যাল অ্যাক্টিভিটি করাবে, ইন্টারভেনশন করাবে। তারপরে কি? তারপরে তুমি যখন চলে যাবে ওরা আবার আজকে যেরকম আছে ওরকম হয়ে যাবে। তোমার রিসার্চে ওদের কি ভালো হবে?" আমি তখন ১ মিনিটের জন্য চুপ হয়ে গেছিলাম। সত্যি তো? তখন আমি বলছিলাম, "ঠিক আছে, আমি দেখব এটা কি করা যায়।" তো তারপরে আমি আমার গাইডের সাথে ডিসকাস করে আমরা একটু টপিকটাকে, আমার রিসার্চ টপিকটাকে একটু এক্সটেন্ড চেঞ্জ। করে দিলাম। করে বললাম যে, "ঠিক আছে, এই যে রিসার্চের বেসিসে মানে রিসার্চের আউটকাম যেটা হবে ওটার বেসিসে আমরা একটা মিউজিক থেরাপি মডেল বানাবো। ওটা ওখানে ইমপ্লিমেন্ট করে দেবো। আর ওখানের যারা সুপারভাইজার ওদেরকে ট্রেন করব।" স্থায়ীভাবে জিনিসটা থাকবে। একদম। তো এখনো মডেলটা চলছে ওখানে। আচ্ছা, আচ্ছা। তো এটা খুব মানে একটা স্যাটিসফ্যাকশন এর জায়গা অবশ্যই। আরকি। আমার প্রয়োজনটুকু তো মিটে গেল, ব্যাস। এর বেশি আমার আর দরকার নেই। মানে এটা আমি নিজের সঙ্গে প্রতারণা করলাম। হুম, যাদের দিয়ে কাজে লাগালাম তারাও প্রতারিত হলো। একদম, আপনি কিন্তু সেটা করলেন না। আপনি নিজের প্রয়োজনটুকু মেটালেন, তার সাথে তাদেরও একটা স্থায়ী পুনর্বাসন দিলেন। একদম, একদম। হুম। ওটাই মানে এটা কিন্তু বীরজি মানে যে হেড, উনি যদি না বলতেন আমার মাথায় কিন্তু আসেনি এটা। ঠিক, ঠিক। আসা উচিত ছিল। being a মিউজিক থেরাপিস্ট আমার এটা আসা উচিত ছিল কিন্তু আসেনি। যাই হোক, কিন্তু উনি কানেকশনটা করিয়ে দিয়েছেন, অবশ্যই। করিয়ে দিয়েছেন। তো এটা বলার একটা উদ্দেশ্য আছে। আমি কেন বলছি এখন বলছি আরকি। তারপর আমি যেটা বললাম যে ওই উইমেনদের নিয়ে, ওই মহিলাদের নিয়ে কাজ করছি আরকি। তখন পিএইচডি করতে গেলে কিছু ম্যান্ডেটস আছে, যেরকম আ মানুষকে মানে হিউম্যান পার্টিসিপেন্ট যদি হয় বা অ্যানিমাল পার্টিসিপেন্ট যদি হয়, তখন আমাদের এথিক্যাল ক্লিয়ারেন্স বডি থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। আদারওয়াইজ এই পিএইচডি গুলো বা রিসার্চ গুলো মান্যতা পায় না। তো এটাকে বলে ইনস্টিটিউশনাল এথিক্স কমিটি আরকি, আইসি। তো আইসির ক্লিয়ারেন্স আমার পেতেই হবে সেটা। তো আমি যখন অ্যাডমিশন নিয়েছিলাম ইউনিভার্সিটিতে, আমি এটা জানতাম না যে ওই ইউনিভার্সিটিতে ওদের এথিক্স কমিটি নেই। হিউম্যান আচ্ছা, আচ্ছা, পার্টিসিপেন্ট আচ্ছা। অ্যানিমেলের ছিল। হুম, হুম। কিন্তু আমার কাজটা তো অ্যানিমেলের মডেলের নয়। অ্যানিমেল মডেলে করলে অনেক টাইম লাগবে আমার করতে গেলে। ওটাকে আবার মানে রেপ্লিকেট করতে হবে হিউম্যান। তো সেটা আমার এত টাইম নেই আমার। তো আমি হিউম্যান মডেলেই করব। তখন আমি কি করব? তখন জানতে পারলাম মানে কথা বলে যে এটাও করা যায় যে আমি অন্য ইউনিভার্সিটির এথিক্স কমিটি থেকে আমি নিতে পারি, ক্লিয়ারেন্স নিতে পারি। যেটা হচ্ছে আমার রিসার্চ সেন্টার থেকে 50 কিলোমিটারস দূর। অনেক কিছু আছে এটার মধ্যে আরকি। তো যাই হোক, তো এরকম ৩ টে ইউনিভার্সিটি আমার কাছে আছে এখন, দেখলাম। তো একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করলাম। প্রত্যেকটা এথিক্স কমিটিতে আম ৫ থেকে ১০ জন করে মেম্বার থাকে। তো ফরম্যাটটা হলো, আমার প্রপোজালটা আমাকে ওদের কাছে প্রেজেন্ট করতে হবে। আর ওরা কোয়েশ্চেন করবেন, আমাকে ডিফেন্ড করতে হবে। তো এই করে, করে বেশ কিছু সাইকেল চলে। তারপরে ওরা আরও কোয়েশ্চেন পাঠাবেন, আমাকে লিখে অ্যান্সার লিখে পাঠাতে হবে। এই করে, করে বেশ কিছু সাইকেল চলে। যদি তারপরে অ্যাকসেপ্টেন্স আসে, তবে গিয়ে আমি ক্লিয়ারেন্স পাবো, না হলে পাবো না। সিম্পল রুল। কিন্তু প্রসেসটা ভীষণ লেংথি। তো এই করে, করে আমি একেকটা করে, করে ৩ টে জায়গায় এপ্লাই করলাম। একসময় এরকম হলো যে কোনো জায়গা থেকেই আর পাচ্ছি না। এই স্টেজে এসে গেলাম। তো ১ম টায় তো করলাম। ও ওখান থেকে সব প্রসেস কমপ্লিট হয়ে গেলে, সব অ্যাকসেপ্ট হয়ে গেল। কোয়েশ্চেন আনসার্স ডিফেন্ড করা হয়ে গেল। রেসপন্স নেই। আমার আ গাইডও অনেক চেষ্টা করলেন কনট্যাক্টস দিয়ে যে কিছু যদি রেসপন্স পাওয়া যায়। হলো না। তারপরে করলাম আমি এই PGIMER চন্ডীগড়, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড মেডিকেল এডুকেশন এর রিসার্চে। কারণ হলো ওখানে আমার যে কো-গাইড ছিলেন, উনি একজন ডক্টর ছিলেন। কারণ আমার সাবজেক্টটা তো এলিড হেলথ সায়েন্সের। তো উনি আমার গাইড ছিলেন। তো ভাবলাম এখান থেকে তো পেয়ে যাব। উনিও বললেন। উনি খুব চেষ্টা করেছেন। একদম লাস্ট মোমেন্টে সবকিছু হয়ে গেছে। একদম অ্যাকসেপ্টেড হয়ে গেছে। লাস্ট মোমেন্টে বলল ওরা যে ওদের একটা পলিসি,
মানে আছে যেটাতে ওরা অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টকে ক্লিয়ারেন্স দিতে পারবে না। আচ্ছা। যদি আগে দিয়ে দিত ভালো ছিল বলতাম। যাই হোক, এনিওয়ে আমি শিখেছি অনেক ওখানে। কারণ যারাই ছিলেন সব ডক্টরস বা ওই রকম প্যানেলিস্ট ছিলেন, ওদের কোয়েশ্চেন্স আনসার করতেও আমাকে অনেক খাটুনি করতে হয়েছে, ওদের লেভেলে আনসার দিতে ঠিক। গিয়ে আর কি। তো শিখেছি অনেক। তো যাই হোক, এটা গেল, এটা হলো না। থার্ড আরেকটায় করলাম, ওখানে পলিসির কারণে হলো না। তো এই করে করে এই ৩টে জায়গায় অ্যাপ্লাই করে আর ওদের ডিফেন্ড করে করে কোয়েশ্চেন আনসার করে করে এত খাটুনি খেটেছি আমি। তারপরে যখন হলো না, আমার একটা সময় না, আমি তখন ম্যাডামকে বললাম, আমার গাইডকে, যে ম্যাম আমি কুইট করব, কারণ এটার তো কোনো মান্যতা হবে না আমার পিএইচডির। তো উনি বললেন আমি বুঝতে পারছি না কি করবো, একটু ওয়েট করো। তো এরকম ওয়েট করছি, তারপরে একটা সময় আসলো, আমি ভাবলাম বলে দেবো আমার রিসার্চ ডিপার্টমেন্টে, মানে ইউনিভার্সিটির কি, মানে লেটার লিখে দেবো আর কি, যে আমি আর কন্টিনিউ করবো না পিএইচডি। ভাবছি এরকম। তো হঠাৎ করে এই ওই ভাবনা চিন্তা চলছে, তখনই একটা ফোন আসলো আমার কাছে, যে मैडम आपने आईसी का रिपोर्ट नहीं भेजा आपका पीएचडी के प्रोजेक्ट का। আমি তখন বললাম পিএইচডি কে লিয়ে আইএসসি রিপোর্ট। বলছে হ্যাঁ। আমি বলছি তুমি কোথা থেকে বলছো? আমি ফোন করে ফোনেই জিজ্ঞেস করলাম ভদ্রলোককে যে আপনি কোথা থেকে বলছেন। তো বললো আমি সুয়েন্সু ইউনিভার্সিটিতে থেকে বলছি। এটা হলো কি ফার্স্ট ইউনিভার্সিটি আচ্ছা। এখানে অ্যাপ্লাই করেছেন। আমি বললাম ওই ইউনিভার্সিটি, কিন্তু আমি তো কোনো লেটার পাইনি, কোনো এথিক্যাল ক্লিয়ারেন্স পাইনি, বা কোনো ইন্টিমেশনও পাইনি আপনাদের কাছ থেকে। তো বলছে ইন্টিমেশন পাওনি? তুমি কলটা ডিসকানেক্ট করবে না? আমি এখনই পাঠাচ্ছি, দেখো, দেখে তুমি রেসপন্ড করো। তখন ও কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দিল। তখন আমি দেখলাম এটা এক্স্যাক্টলি ১ বছর ২ মাস কি ৩ মাস আগের একটা এথিক্যাল ক্লিয়ারেন্স বাবা। লেটার। ঠিক আছে? তো আমি বললাম এটা তো আমি এতদিন ধরে মানে ট্রাই করছি, মেইল করেছি, আমার কাছে আসেনি। বললেন না তুমি তো পেয়ে গেছো। আর হয়তো যে ভদ্রলোক কথা বলছিলেন উনি হয়তো জানেনই না ব্যাপারটা। অনেক তো হুম, লোক হুম, থাকে হুম। এটা আপনার কাজ করছেন। তো আমি এনিওয়ে যাই হোক, আমি তো পেয়ে গেছি। এটাই সবচেয়ে বড়, মানে আমি যখন পাইনি না, যখন ওই টাইমটা চলছিল, আমি খুব কমপ্লেইন করতাম ঠাকুরের কাছে যে এত চেষ্টা করছি আমি। আর আপনি একটু আগে যে কথাটা বলছিলেন যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে চলে গেছিল ব্যাপারটা। এটা কমিউনিটির হুম। একটা ব্যাপার ছিল, আর বীরচিরও একটা আশা হয়ে গেছিল। তো আমি ভাবলাম সবার আশা তো ভঙ্গ হয়ে যাবে এখানে। তারপরে যখন এটা পেলাম হাতে, ভাবলাম সত্যি তো মানে একটা অদ্ভুত ব্যাপার হলো। আমি তখন আমার গাইডকে বললাম যে ম্যাম আমি পেয়ে গেছি। বলে আভি ভেজো, মুঝে ভি দেখনা है। তো আমি পাঠালাম উনাকে, উনি দেখে বললেন এটা কি হলো? এটা তো বিশাল একটা বিস্ময়কর ব্যাপার। এত চেষ্টা করে, এত মানে ইমেইল করে, নিজে গিয়ে, ফোনে কনট্যাক্ট করে হলো না। তুমি ১ বছর ২ মাস পুরনো একটা ইয়ে পেয়ে গেলে। তারপর তো সব হিস্ট্রি, তারপর তো অবশ্যই, সবকিছু অবশ্যই, হয়ে গেল। অবশ্যই। তারপরে আমার সেটাই তখন মনে হলো, যখন আমরা এরকম আরতি করি ঠাকুরের কাছে, যখন ব্যক্তি স্বার্থ থেকে যখন একটা সমষ্টি। আলাদা সমষ্টিগত একটা স্বার্থ ইনভলভ থাকে, তখন বোধহয় ওই আরতিগুলো শিকার হয়। তো ওটাই বোধহয় এটা হয়েছিল। নিশ্চয়ই। তো ওই আর কি। তো সেটা একটা আমাদের কাছে ভীষণ বিস্ময়কর ব্যাপার। হ্যাঁ, স্বপ্ন পূরণটা বা ইচ্ছা পূরণটা হয়তো সাধারণ স্তরে আমাদের কাছে হয়তো অতটা আবেদনযোগ্য নয় বা গ্রহণযোগ্য নয়। কিন্তু আ দিদির লেভেলে যারা কাজকর্ম করেন তারা জানেন এই ধরনের স্বীকৃতিগুলোর কতটা মূল্য এবং কতটা প্রয়োজন সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো তাদের স্তর থেকে সেইটা কিন্তু দৈব কৃপায় তিনি অতি সহজেই পেয়ে গেলেন। এটাই একদম। কিন্তু এখানকার এই স্তর অনুযায়ী দৈব অলৌকিক ঘটনা। হ্যাঁ, কারণ আমার সেটাই মনে হয় আপনি যেটা বললেন, কারণ উনি তো দেখতে পাচ্ছেন উপর থেকে যে ওদেরও একটা ঠিক, ভালো ঠিক, হবে। ঠিক। উনি ছাড়া ওদের কিন্তু হুম, বিশেষ কেউ হুম, নেই। আমাদের লেভেলে আমরা যতটুকু করতে পারি ওদের জন্য করছি। হুম, হুম। মানে চেষ্টা করছি বলব ঠিক, না, ঠিক। চেষ্টা করছি। কিন্তু উনার যদি হাত না থাকে, এটা কিন্তু হয় না। না হয় না। তো এই কারণেই এই ঘটনাটা আমি সত্যিই হয় বললাম না। আরকি এখানে। তো এটা আমাদের কাছে খুব আশ্চর্যজনক ছিল। মানে ১ বছর ২ মাস কি ৩ মাস পরে কেউ পেতে পেতে পারে এটা? আবার মানে উঠে আসা আরকি। নিশ্চয়ই। আর্কাইভ থেকে উঠে আসা বলে। ঠিক। এবং আপনাকে ফোন করলেন যে আপনি কেন ওখানে পড়ে আছেন নেননি। হ্যাঁ, আর রিপোর্ট পাঠায়নি। হুম। তো সেটা একটা ঠিক, ঠিক। সাংঘাতিক ব্যাপার। অবশ্যই, অবশ্যই। তো ওই সময়কারই আরেকটা ঘটনা বলছি। তো আমার পিএইচডি কমপ্লিট হয়ে গেল। আ কমপ্লিট করার পরে আমি কাজটা করেছিলাম ওখানে থেকেই, চন্ডীগড়ে থেকেই কাজ কমপ্লিট করেছি। তারপরে কমপ্লিট যখন হয়ে গেল, সাবমিট করলাম আমার রিসার্চ।
করে আমি চলে আসলাম দিল্লিতে, বাড়ি চলে আসলাম ফরিদাবাদে। ক্লিয়ারেন্স পাওয়ার পর আমি দিল্লি মানে ফরিদাবাদে চলে আসলাম। আমি যখন পিএইচডি করছিলাম ওটা ওখানে থেকেই করতে হচ্ছিল আমাকে, কারণ এটাই প্রসিজিয়ার। আর কমপ্লিট হওয়ার পরে ওই পিজিতে থাকতাম আর কি। কমপ্লিট হওয়ার পরে রিটার্ন আসলাম সাবমিট করে। এর মধ্যে একটা ঘটনা বলে নিচ্ছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এটার যে ঘটনাটা বলতে যাচ্ছি ওটার সাথে আমার না একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি বলছিলাম না স্কুটি নিয়ে আমি হ্যাঁ। অফিস যেতাম। তো 2002 সালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন আমার হাঁটুতে লিগামেন্ট রাপচার হয়ে গেছিল। তখন মানে অপারেশন হয়ে সবকিছু ঠিকঠাক চলছিল। ১ বছরের মাথায় আমি পুরো সুস্থই হয়ে গেছিলাম। তারপর তো ট্রেকিং, খেলাধুলা সবকিছুই করেছি। মানে পা রিলেটেড যা হয় সবকিছু করেছি, কিছু বাদ দিইনি। বোধহয় একটু বেশিই হয়ে গেছিল। 2023 এ আবার আমার এটা রিল্যাপস করে। তখন এমন অবস্থা হয়েছিল, আমার হাঁটু থেকে আমার নিচের পাটা আর ওপরের পাটা মনে হতো আলাদা। একদম ঝুলে যাচ্ছিল আরকি। চলতে ফিরতে একদম পারতাম না। ব্যথা যে খুব একটা হতো তা না, কিন্তু ভীষণ প্রবলেম হতো। তো তখন 2024 এ আমাকে আবার অপারেশন করতে হয় এটা। তো অপারেশনের ঠিক পরপরই ধরুন ৫ মাস ৪-৫ মাসের মধ্যেই আমার ওই পিএইচডি ফাইনাল ভাইবার কলটা আসে। তখন আমার ডক্টরের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন নিয়ে আমি গেছিলাম। আমার হাসব্যান্ড আমাকে নিয়ে গেছিলেন ওখানে আর চণ্ডীগড়ে। তো ভাইভা যখন যেতে হবে উপায় নেই। ডাক্তার বলে দিয়েছিলেন যে পুরো ব্রেস লাগানো থাকবে সবসময়, বেশি ঝাঁকুনি খেতে পারবে না, বেশি এক্সর্শন দেবে না পায়ে, ওসব বলে দিয়েছিলেন। তো সেইভাবেই গেছি। গিয়ে একটা হোটেলে ছিলাম তখন। হোটেলটা ইউনিভার্সিটি থেকে পাশেই ছিল, খুব একটা দূর ছিল না। আর হোটেলের পাশেই না একটা হনুমানজির মন্দির ছিল। ওখানে আমার যে গাইড উনি যেতেন। তো উনি আমাকে একদিন নিয়ে গেছিলেন। তো ওই থেকে আমি যখনই ওখানে যেতাম হনুমানজিকে প্রণাম করে আসতাম। তো যাই হোক, আম ওইদিন যেদিন পৌঁছলাম তার পরের দিন আমার ভাইভা। তো ভাবলাম ঠিক আছে ওইদিন তাড়াতাড়ি একটু ডিনার-টিনার করে শুয়ে পড়বো, কারণ পরের দিন সকালে উঠে আমাকে প্রিপারেশন করতে হবে। মেন্টালি প্রিপেয়ার্ড হওয়াটা খুব দরকার। হয়ে তারপর গিয়ে ভাইভায় যাবো। সেই হিসেবে আমরা বেরিয়েছি। ভাবলাম একটু হনুমানজিকে প্রণাম করে আসি। এসে তারপরে একটা রেস্টুরেন্ট ছিল সামনেই, নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ওখানে খেয়ে-টেয়ে চলে আসবো। গেছি প্রণাম করতে। করে তারপরে একটু প্রসাদ নিয়েছি। প্রসাদ নিয়ে বেরিয়ে এসেছি। তো ওখান থেকে রেস্টুরেন্টটা একটা চত্বরের মধ্যেই কিন্তু। তো ওখান থেকে রাস্তাটা হলো ওই মন্দির থেকে রেস্টুরেন্টের পেছন দিকে এসে সামনের দিকে আসতে হয় আরকি। ওটাই সোজা রাস্তা। তো আমরা এরকম আসছি। আমরা আসতে, আসতে দেখছিলাম রেস্টুরেন্টের পেছন থেকে না কনস্ট্রাকশন হচ্ছে কিছু। তো ওই দেখেই বোঝা যায় না কনস্ট্রাকশন হচ্ছে। তো চলছে। তো আমরা আসছি। আসতে, আসতে আমি একটু এগিয়ে গেছি, আমার হাসব্যান্ড পেছনে। হঠাৎ করে আমি আমার হাসব্যান্ডের গলা শুনলাম, "এটা কি হলো? তুমি গেলে কি করে?" আমি তো বুঝতে পারিনি, পেছন ঘুরে তাকালাম। তাকিয়ে দেখলাম ২ টো পোল লাগানো, আর পোলটা ২ টো পোলকে একটা রশি দিয়ে আরকি কানেক্ট করা। যেরকম কনস্ট্রাকশন সাইটে হয়, যাতে কোনো গাড়ি-টাড়ি না আসে, ঢুকে না বলে। পার্কিং-টার্কিং না হয়, ওরকম আরকি। কারণ ওই জায়গাটা পার্কিং হয়ে যেত। আমিও ঘুরে দেখলাম, আমি আসলাম কি করে? রশিটা যে লাগানো আছে, আমি কিছুতেই টপকাতে পারবো না। আমার পায়ে ব্রেস বাঁধা। আর আমাকে রীতিমতো ঘষটে, ঘষটেই মোটামুটি চলতে হচ্ছে ওই জায়গাটা। পাটা তোলার উপায় নেই। উপায়ই নেই। পাটা মানে তোলার উপায়ই নেই। আমার হাসব্যান্ড তখনও ওই ইয়েটার পেছনে। আমি ১ মিনিট ভাবলাম, এখন যদি পড়ে যেতাম কি হতো? মানে মাথায় তো খারাপ চিন্তাটাই স্বাভাবিক, আসে তো। স্বাভাবিক। তখন আমার হাতে কিন্তু লাড্ডুটা ধরা, ওই প্রসাদটা, ওই হনুমানজির। হুম, হুম। একটা কথাই মাথায় আসলো, "সংকট মোচনে নাম তিহারো।" এই যে উনাকে বলা হয় না সংকট মোচন নাম তিহারো, মাথায় কিন্তু আসলো। উনি আবারও প্রমাণ করে দিলেন যে তুই যে বলিস আমরা কে কারা, আমি তো কিন্তু আছি। যখন দরকার হয় তখনই আসছি। মানে অদ্ভুত ব্যাপার। ও তখনও পেছনে দাঁড়িয়ে আছে। তিনি তখনও পেরোননি। না, আপনি পেরিয়ে সামনে চলে গেছেন। আমি চলে কিন্তু এসছি। কিভাবে চলে গেছেন না আমি আপনি জানি বুঝতে না। পেরেছেন, না দাদা বুঝতে না, অবাক বুঝতেই হয়ে পারি, গেছে। অবাক হয়ে গেছে। মানে এটা যে কি হলো আমরাও জানি না। এমন মানে ভাবলো যে এটা গলেই গেছে, আমি চলে এসেছি বা হুম, নিচে হুম, পড়ে হুম, গেছে। তাও তো হুম। নয়, এটা লাগানো। হয় সেটাকে টপকাতে হবে, হ্যাঁ, নয় নিচু হয়ে যেতে নিচু হবে। হয়ে যেতে হবে কিছু। আমি কিছুই না, আমি নরমালি হেঁটে চলে এসেছি। ও তখনও পেছনে দাঁড়ানো। ও যখন পেছনে দাঁড়ানো তখনও মানে ওই বলছে ব্যাপারটা। আমি তো চলে যদি আসতাম, একা থাকতাম, আমি বুঝতেও পারতাম না। ও দেখেছে ব্যাপারটা, আমার হাসব্যান্ড। দেখে বলছে এরকম। কি অদ্ভুত! মানে ভীষণ একটা অদ্ভুত। ওদের প্রেজেন্স যে ওরা কিভাবে ফিল করান, মানে এটা অসম্ভব।
অসম্ভব এটা। এই ঘটনাগুলো না ঘটলে না বোঝা যায় না। তো এটা একটা বিশাল একটা মানে রেভেলেশন ছিল আমাদের জন্য। অবশ্যই। তো ওটাই ভাবলাম মানে ইয়ে করি। আমার হাতটা মুঠোই হয়ে রয়েছে আরকি এখনো মনে হচ্ছে আপনি ওই ওই যে ঘটনার ফিলিংসটা। মধ্যে এমনভাবে ঢুকে গেছেন, আমরা সবাই ঢুকে গেছি। এটাই তো অলৌকিকতার মহিমা। হ্যাঁ, মানে ওইটা আমার পুরো ফিল করে আছে আরকি লাড্ডুটা হাতে ধরা। হুম, হুম। একেবারে ওরকমই ছিল।